তো কটা ছেলে মেয়ে? তিনটে ছিল, এখন আবার নতুন একজন জুটেছে আর কি। হ্যাঁ, তো টোটাল 4টে বাড়ি। ভেবে বিয়ে করে নিয়েছি, খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি। পৃথিবীর আমি সব জামা কাপড়ের সাথে স্নিকার্স পরে নিতে পারি, আর বুট পরে নিতে পারি। হিন্দি তো আমার দারুণ। আমি গোবিন্দের ভক্ত। আমি যতবার সমালোচিত হয়েছি জীবনে, ততবারই আমার মনে হয়েছে যে অন্যকে সমালোচনা আমি করার আগে আমি 10 বার ভাববো। তুই আন্দোলনে নাম, তাহলেও তুই ট্রোল হবি। আর এই লালটুদা কালটুদা প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকে। নরওয়েতে আমার খুব নর্দার্ন লাইটস দেখার ইচ্ছে ছিল, এখন আমি নিয়ম করে বই পড়ছি আর কি। এই আন্দোলনে এত কুইয়ার মানুষ এসেছেন, আমার মনে হলো যে এই মানুষগুলো সম্পর্কে আমি কিছু জানি না, তাদের জন্য কোনো বাথরুম কিচ্ছু নেই। দশভুজা নাশে বন্ত তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আবার বৈঠকে আমি যার সাথে এখন আড্ডা মারবো, সে এই মুহূর্তে মানে কি বলবো আর কি, আমি ফাম্বল করছি আসলে। সোহিনীকে আমি যেভাবে চিনি, বাচ্চা মিষ্টি একটা, হাসি খুশি, প্রচন্ড প্রাণবন্ত, মানে সেটা তুই এখন আছে সেই ছোটবেলা, মানে আমি তো ছোটবেলা বল, ছোট্ট বয়সে আমরা একটা কি সিরিয়াল করেছিলাম, নামটা না একদম মনে পড়ে না, রাজপথ না? হ্যাঁ, তো ওটাতে বোধহয় তোর প্রথম লিড না, যে রাজপথের সাইডে সাইডে তোর এখন আবার বৈঠক শুধু খুলেই যাচ্ছে না, হোক বাবা, এরকম আমরা আরো ভালো ভালো কেক টেক খাই, চা খাই। এই মনে পড়ে গেল, এই চা কফি রজত একটু দিয়ে যাও প্লিজ। আমার কিন্তু চা, হ্যাঁ চা তো খাবো, আমিও চাই খাই। আবার বৈঠকে এসে কেউ কফি, আমার মনে আর আমার বেশি, আমি কফি লাভার নই। কফি খেলে, এই বাবা ফেলে টেলে দিও না আমার কফি খেলেই ঘুম আসে না। হ্যাঁ, মানে আমার একটু সকালের দিকে কফি খেলে ঠিক আছে, কিন্তু যেই তুই একটু বিকেলের পর থেকে আমি কফি খাবো, আমার রাতের ঘুমটা একটু ব্যাঘাত ঘটে, তাই না? হ্যাঁ, এখন তো জীবনে প্রচুর আর কি, দুটো বাড়ি, তারপরে কাজ, তারপরে দুটো না অ্যাকচুয়ালি আমার 3টে বাড়ি হয়ে গেছে এখন। 3টে বাড়ি, বাবারে কি করে সামলাচ্ছিস? মা একটা বাড়িতে থাকে, সেখানে আমার সব ছেলে মেয়েরা থাকে সেখানে। তো কটা ছেলে মেয়ে? 3টে ছিল, এখন আবার নতুন একজন জুটেছে আর কি। একটা হচ্ছে বোচা, সবার বড় হচ্ছে মানে বাবা, ওকে আমি বাবা ডাকি আর কি, বাবা বলি আর কি, মানে না সে বেড়াল, ঠিক আছে। তাকে বিভিন্ন নামে ডাকে, আমার মা ডাকে তাকে তুতান বলে, ঠিক আছে। আমার ফ্ল্যাটের ওপরে একজন কাকিমা থাকে, তাকে প্রচন্ড ভালোবাসে আর কি, মানে তার দুটোই বাড়ি আর কি, দুটো বাড়ি, মানে সেই আন্টির কাছে থাকে আর আমাদের কাছে থাকে আর কি, ঠিক আছে। সেই আন্টি আবার ওকে ইমলি বলে ডাকে, মা ডাকে তুতান বলে, আমি ডাকি বাবা বলে, ঠিক আছে। সে হচ্ছে বড় বেড়াল, সে হচ্ছে 2019-এ এসেছিল আমার কাছে। তার কিছুদিন পরে আসে হচ্ছে বোচা। বোচা হচ্ছে সবই, এরা হচ্ছে স্ট্রিট ডগ আর কি। বোচার মা আমাদের বাড়ির নিচে বাচ্চা দিয়েছিল, 10খানা হারাধনের 10 ছেলে দিয়েছিল, সবাই আর কি, একটা কেউ রোড অ্যাক্সিডেন্টে, কারোর আর কি পার্ভো হয়, তো বোচারও পার্ভো হয়, তো মা তাকে বাড়িতে এনে ট্রিটমেন্ট করে, তারপর থেকে সে আমার বাড়িতেই থেকে যায়। বোচা হচ্ছে সেকেন্ড বড় ছেলে। থার্ড আসে হচ্ছে শিবু। শিবু কেন? শিবুকে শিবরাত্রির দিন রেস্কিউ করা হয়। শিবু হচ্ছে জলের, তোর আমাদের বাড়িতে যে রিজার্ভার গুলো হয় না, রিজার্ভারে মানে এরকম ঢাকনাটা খোলা হয়, আর শিবু তখন ছোট্ট একদম, মানে পুরো মাংসের দলা আর কি, দৌড়তে দৌড়তে এসে ওই রিজার্ভারে পড়ে যায়, পড়ে গেছে। তারপর তাকে উদ্ধার করা হয়, তারপর সে জল টল পেট থেকে বার করা হয়, করে গরম শেক টেক দিয়ে তাকে বাঁচানো হয়। তো যথারীতি সে আর সেই বাড়িতে থেকে গেল, শিবু থেকে গেল, বোচা, শিবু, বাবা, আর এখন এসছে নতুন আরেকজন, তার নাম এখনো ডিসাইড করা হয়নি। তার কতদিন বয়স? তার এখন মানে বয়সটা তো ঠিক বুঝতে পারছি না, কারণ কেউ ওরা ছেড়ে দিয়ে গেছে। এও স্ট্রিট ডগ না, এটা হচ্ছে আবার বেড়াল।
এটা বেড়াল, এটা আমি fourth খুব হচ্ছে। কনফিউজ হয়ে যাব কোনটা। এখন দুটো বেড়াল দুটো কুকুর। একটা বাড়িতে ওরা থাকে, হ্যাঁ, আরেকটা বাড়িতে তুই। আচ্ছা ওই বাড়িতে মাও থাকে। আচ্ছা, মাও থাকে। মাও থাকে, বোচা শিবু বাবা সবাই ওখানে থাকে। আমি মাঝে মাঝে মানে যাতায়াত করি। আর একটা হচ্ছে আমি আর শোভন যে বাড়িটায় আমরা থাকি সেইটা একটা আমাদের ফ্ল্যাট, প্লাস আমাদের মানে একটু মানে পাশের পাড়াতেই শোভনের নিজস্ব একটা ফ্ল্যাট ছিল, যেটা আর কি আমরা জানতাম না যখন আমাদের প্রথম আলাপা হয়, তখন আমরা রিয়েলাইজ করি যে আমরা প্রতিবেশী। আচ্ছা, ঠিক আছে, শোভন এইখানে এসে ফ্ল্যাট কিনেছিল, তো সেই ফ্ল্যাটটা এখন বেচারা একা পড়ে থাকে আর কি। ফ্ল্যাট একা পড়ে আছে। ফ্ল্যাট একা পড়ে আছে, ঠিক আছে। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে তোরা হলিডেতে যাস ছুটি কাটাতে। দেখ, বেড়ালকে নিয়ে যাওয়া যায় না, বেড়ালে জানিস তো জায়গা চেঞ্জ হলে ওদের মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, কুকুররা তো খুব থাকে আর কি, ওদের কোনো অসুবিধা হয় না, ওরা বেড়াতে যেতে ভালোই বাসে আর কি। আর বেড়ালকে নিয়ে কোথাও যাওয়া যায় না। আর একটা এই যে 3টে বাড়ি হয়ে গেল, মানে একই পাশাপাশি পাড়ার মধ্যে আমাদের 3টে বাড়ি, একটা মা, তিনটে বাড়ি রক্ষণাবেক্ষণ করাটা তো মানে সেসব তো আছেই আর কি, সেই সময় জীবনের ট্রমা আর কি, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর শোভনের যে বাড়িটাতে শোভন থাকতো আর কি, এখন শোভন আর আমি যে বাড়িটায় থাকি, তো ওখানে শোভনের কাজের সেটআপটা একটু কনফিউজিং, আমি নিজেও বলতে কি গুলিয়ে যাচ্ছে। শিফট কে করলে, তুই না শোভন? শোভন শিফট করলো না, আমিও অ্যাকচুয়ালি শিফট করেছি। আমি আর মা তো একটা বাড়িতে থাকতাম, এই যে নতুন ফ্ল্যাটটা হয়েছে সেখানে আমিও শিফট করেছি, শোভনও শিফট করে এসেছে। আর শোভনের ফ্ল্যাটটাতে শোভনের কাজের সেটআপ, মানে ওর রেকর্ডিং, ওর যা যা হয় কাজকর্ম থাকে সেগুলোতে ও তার মানে ওখানে কাজে যায়, আবার এই বাড়িতে চলে আসে। এই খাওয়া দাওয়ার অংশে স্পন্সর হলেন হাটারি গ্রিলস। এটা কি রান্নার দাগ হাতে? হ্যাঁ, কি করে বুঝলি তুই? দেখতে পাচ্ছি তো তখন থেকে এগুলো। আরে আমার হাত রান্না করতে গেলে খুব পুড়ে যায়, মানে আমি খুব তাড়াতাড়ি রান্না করি, বুঝতে রান্না করতে পারলি? পারিস? এটা খুব মানে কি বলবো আর তোকে, এইসব প্রশ্নের আমি উত্তর দিই না। এসব আর কি কথা, রান্না করতে পারি মানে? বাবা, আমি তো পারি না, ওই জন্যই আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, তুই সত্যি রান্না করতে পারিস না? আমি কিচ্ছু পারি না। আমার মেয়ে মানে আমি মেয়েকে শিখিয়েছি যে যদি কেউ বলে যে মা কি রান্না করে খাওয়ালো, বলবে যে আমার মা রান্না করতে পারে না, গাড়ি চালাতে পারে। হ্যাঁ বাস, ঠিক আছে, কিছু তো পারিস। একদম পারা নিয়ে কথা। হ্যাঁ, আর সবাই যদি রান্না করে তাহলে খাবে কে বল? এক্স্যাক্টলি, আমি খেতেও পারি না। আর বেলুড়ে হচ্ছে আবার শোভনদের বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, ওটা বাড়ি, ওটা ফ্ল্যাটের কোনো ব্যাপার না, তো বাড়ি আছে, বাগান আছে সুন্দর, তো ওইখানে আমরা মাঝে মাঝে। হ্যাঁ, তো টোটাল 4টে বাড়ি হয়ে গেল। কত বড় লোক দেখেছিস আমি? ভালো তো। এখন বাড়ি পাওয়া যায় না লোকের। আর এই যে আমার সবথেকে বাড়ি নিয়ে সমস্যা নেই, মেইনটেইন করা বাড়ি, এটাতে সমস্যা, ভীষণ কঠিন কাজ, বাপরে বাপ। তো আমরা এরকম করে ভাগ করে নিই, স্যাটারডে সানডে শোভনের গানের ক্লাস থাকে, সব প্রচুর ছাত্রছাত্রী আসে বাড়িতে, তো সেই দিন তখন আমিও চলে যাই, তখন বাড়ি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয় আর কি। ওদের বাড়িতেও 2টো বাচ্চা আছে আর কি, জেম আর জিকো, ঠিক আছে, তো সেই দুটো আর কি আমাদের দেখলে আর কি পাগল হয়ে যায়। সেটা 2টো কুকুর। মানে তুই তো মানে আমাদের এইসব নিয়েই চলে যায়, বুঝতে পারলি? প্রত্যেকদিন বুঝতে পারছি, শুটিং করো, বাচ্চা মানুষ করো, শুটিং এ এখন অসুবিধা হয় না? টাইমে পৌঁছতে পারছিস মানে এত দায়িত্ব নিয়ে? মানে ছোটবেলায় দেখ, আমার এখনো পর্যন্ত বিয়ের পর থেকে আমার টানা শুটিং, মানে আমার তো জুলাই মাসে বিয়ে হয়েছে, তারপর থেকে আমার টানা শুটিং এখন অবধি হয়নি। জুলাই মাসের আগে আমার একটা বাংলাদেশের শুটিং ছিল আউটডোর, তখন শোভন দেখেছি যে বাংলাদেশের সিচুয়েশন ঠিক ছিল যখন গেলি? তখনও তো কিছু হয়নি, মানে আমি বলছি আমি তখন গেলাম হচ্ছে কোন মাসে, এটা ভুলেও গেলাম, আই থিঙ্ক ফেব্রুয়ারি মার্চ ওরকম সময় গেছিলাম, তখনও কিছু সিচুয়েশন গন্ডগোল ছিল না। আচ্ছা, তারপর থেকে যাওয়া হয়নি এখনো। তাহলে ছবিটার কি হবে? এখনো তো বাকি আছে, 4-5 দিনের কাজ বাকি আছে। মানে টেনশন হয় না এখন? খুবই টেনশন হয়। ছবি মানে ওটা একটা সিরিজ ছিল ওদের বাংলাদেশের চোরকি, তখন কিছু বুঝতে পারিসনি যে এরকম একটা হতে চলেছে? না, ঢাকা শহরে অ্যাকচুয়ালি কিছু বোঝাও যায় না, ঢাকা শহরে তো মানে আমরা যেমন কলকাতায় দাঁড়িয়ে সেরকম ভাবে ফেস করতে পারি না জিনিসটা। মফস্বলে কি হচ্ছে, গ্রামগঞ্জের কি সিনারিও, সেটা ঠিক শহরে বসে অতটা শুধু খবর তুই শুনবি, আর খবরেও যতটা দেখাচ্ছে সেটাও যে সঠিক খবর কিনা, কি ব্যাপার, তুই জায়গাটায় না থাকলে কোনো জায়গার পরিস্থিতি, অ্যাকচুয়াল পরিস্থিতি তো বোঝা যায় না। একদমই, বাইরে থেকে তুই শুধু জাজ করতে পারবি, আর প্রচুর রিউমার্স আসবে তোর কানে, এটা হয়েছে ওটা হয়েছে, ভুলভাল তার মধ্যে অসংখ্য খবর থাকবে। তো তখন শোভন সামলেছে বাড়িঘর দৌড়, মানে বাংলাদেশে আমি যখন গেছিলাম প্রায় 10-12 দিন ছিলাম, তারপর থেকে টানা শুটিং এখনো শুরু হয়নি, টানা শুটিং হলে বুঝতে পারবো যে কি চাপটা যাবে। আমার একটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছে করছে যে সোহিনী মানে মানে পারফেক্ট পুরুষ যে মানে বিয়ে, আমার মনে হয় যে তুই যেহেতু আমরা এই ধরনের প্রফেশনে আছি বা তুই দেখেছিস এই বিয়ে ভাঙছে হচ্ছে, মানে কি দেখলে বিয়েটা করা উচিত, মানে এটা আমার জিজ্ঞেস। কিছু দেখলেই বিয়ে করা উচিত নয়, তাই জন্য কিছু না দেখে বিয়েটা করে। তুই যখন অনেক কিছু মানে লজিস্টিক ভাবতে যাবি, চারপাশে প্রচুর সম্পর্ক ভাঙছে, তোর নিজেরও 10টা সম্পর্ক ভেঙেছে জীবনে, তোর বিশ্বাস নেই সম্পর্কের প্রতি, তোর জানিসই তুই একটা সময়ের পর তুই মানে ওর সাথে প্রেম করবে, ওর সাথে এর সাথে,
মানে সব তো ক্রস হয়ে যায় মাঝে মাঝে, না ভাবি ধর তোর সাথে আমার দেখা হলো, আমি তোকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তোর সাথে দেখা হলো, কিছুদিন আগেই হয়তো দেখলাম তুই অন্য ছিলিস একটা কারোর সাথে, তাকেও আমি চিনি, এবার আমি জিজ্ঞাসা করতে যাবো, তখন তুই বললি যে ও না আমাদের তো সম্পর্কটা নেই। যা বাবা, এই তো কি দুদিন আগে বিয়ে খেয়ে এলাম, গিফট দিয়ে এলাম, ঠিক আছে, এই তো দেখলাম, তারপরে আবার দেখলাম ওর সাথে ওর প্রাক্তনের সাথে ও, তার প্রাক্তনের সাথে মানে এইরকম হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই মাঝে মাঝে বন্ধুরা আড্ডা মারি, খুবই ব্যাপারগুলো এরকম হয়ে যাচ্ছে। আমি তো এখন কাউকে জিজ্ঞেস করি না, আমিও এখন না, তুই ভালো আছিস কিনা সেটা বল, সেটাই তোরাতে আর নেই। তো এইসব দেখলে পরে তখন তো মনে হয় যে তুই বিয়ে করবি না, হবে না। আর ঠিক আছে, এত বয়সী আর খুব কচি বয়স তো নয়, অনেক যথেষ্ট বয়স হয়ে গেছে, যথেষ্ট সবকিছু পেরিয়ে না ভেবে বিয়ে করে নিলি। হ্যাঁ, না ভেবে বিয়ে করে নিয়েছি, খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি, বেশি ভাবলেই তুই আর বিয়ে করার ইচ্ছা মনে হয় না, বেশি দিন রিলেশন গেলে আর ঠিক থাকবে না, তো মানে তখন তুই শুধু খারাপই দেখবি, ওরটা খারাপ ছিল, ও সেই খারাপটা হলো, মানে যেগুলোর জন্য তোর ভালো লাগার জন্য তুই প্রেমে পড়েছিলি সেগুলোই তোর 2 বছর বাদে সব খারাপ, সব খারাপ। তাহলে ভালোটা কি ছিল ভাই? মানে এটা আমি শুধু আমার, মানে সবার ক্ষেত্রেই তাই আমার তাই মনে হয়, মানে আমাদের এই জেনারেশনেরই বোধহয় এটা একটা, অনেক সবাই বলে না ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবলেম, আমার মনে হয় এটা তো ট্যাগানো হয় বেসিক্যালি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবলেম, তো মানে আমার মাকে সারা জীবন দেখেছি, আমার বাবাকে গালমন্দ দিয়েছে, ঠিক আছে, কিন্তু থেকে তো গেছে, থেকে গেছে, মানে একটা মানে যখন ধর আলাদাও থেকেছে তখনও থাকার, তাকে নিয়েই ভেবেছে সারাক্ষণ, এখন সে চলে গেছে কিন্তু তাকে নিয়েই কথা বলে আর কি। আচ্ছা, আমাদের কাছে কি জানি, এটা আমাদের জেনারেশনের মানে সবকিছুতেই আমরা অনেক কিছু এত নতুন জিনিসপত্র পেলাম না। আরেকটা হতে পারে যে অ্যাডজাস্ট করছি না আমরা নিজেরা নিজেদের, আমারটা আমি বলবো না, কিন্তু মনে হয় যে বোধহয় অ্যাডজাস্ট করতে চাইছে না, যে কেন করব, দুতরফাই হচ্ছে, কেউই আর কারো, সেটা বাদ দে, আমি এখন এইটা নিয়ে আলোচনা করতে চাই যে হ্যাঁ নতুন সদ্য বিবাহতে আমি শুধু জানতে চাই, মানে সঠিক এটা ভালো বলেছিস, না ভেবে বিয়ে করে ফেলো, যে দরকার নেই ভাবার কে কি রকম হবে, দেখ তুই মানে ভালো আছি কিনা, সময় কাটছে কিনা, ভবিষ্যৎ তুই যখনই ভাবতে যাবি তোর ভবিষ্যৎ অন্ধকারই তোর বারবার চোখের সামনে আসবে, যেভাবে দেখিস, তাই তুই বর্তমানে থাক ভাই, হ্যাঁ ভবিষ্যতে তো আমি খুঁজে পাই না খুব একটা কিছু। এই অংশের স্পন্সর হলেন অন্নপূর্ণা, স্বাদিষ্ট হ্যায়। ছোটবেলার মানে ইয়েতে যাই আমরা, ছোটবেলার গল্প শুনি, যে ছোটবেলা আমার অনেকটা বড় হওয়া নর্থ বেঙ্গলে। আচ্ছা, ঠিক আছে, আমার বাবার চাকরি ছিল বীরপাড়ায়, তো নর্থ বেঙ্গলে আমি পাহাড় দেখে চা বাগানে খেলা করে বড় হওয়া মানুষ আর কি। তো তারপরে যখন আমি প্রথম খর্দায় আসি তখন আমার খুব আর কি মানে সাফোকেটিং লাগতো। আর আমাদের খর্দাটা হচ্ছে তোর মফস্বল, কিন্তু মফস্বল বলতে যে এটা চোখের সামনে ভেসে ওঠে সেই মফস্বল নয়, প্রচুর কলকারখানা আমাদের খর্দায়, মানে আমাদের খর্দায় দুর্গাপুজোর থেকে বিশ্বকর্মা পুজো একটা সময় বড় করে হতো। আচ্ছা, ঠিক আছে, তো মানে প্রচুর আর্টিস্টরা আসতো সেই সময়, সব কারখানায় কারখানায় পুজো হতো, সেই সব হতো। তো আমার তখন খুব সাফোকেটিং মনে হতো আর কি, যে খোলামেলা জায়গা ছেড়ে, মানে আর সবুজ আছে এখন যদিও আর কিছুই নেই, আস্তে আস্তে সবই তো ফ্ল্যাট, সবই ফ্ল্যাট, কিন্তু তখন সবুজ ছিল, কিন্তু তারপরেও মানে নর্থ বেঙ্গলের সবুজের মতো তো সেই সবুজ নয়। মানে আমাদের বাবা, মানে আমরা যে এগুলোতে থাকতাম কোয়ার্টারগুলোয়, দোতলা কোয়ার্টার ছিল, তো কোয়ার্টারের বারান্দা থেকে পুরো ভুটানের পাহাড়টা দেখা যেত। ওরে বাবা, ঠিক আছে, তো আমরা শনি রোববার হলে বিভিন্ন ছোট ছোট জায়গাতে বাবাদের অফিস স্টাফ, তাদের ছেলে মেয়েরা সবাই আমরা ঘুরতে যেতাম। রোববার করে ওখানে ক্রিকেট খেলা হতো, বাবারা ক্রিকেট খেলতো, তখন আমরা খুব ছোট, বাড়িতে চায়ের পার্টি হতো, তখন পার্টি বলতে লোকে চায়ের পার্টি বুঝতো আর কি, অন্য কোনো পার্টি বুঝতো না, চাপ হতো। তো এরকম সব অনেক ছোট ছোট স্মৃতি। আর ওই সময়টাই 4 বছর 5 বছর 6 বছর বয়সটা না, মানে একদম পরিষ্কার মনে হয় যেন এই তো কিছু বছর আগের ঘটনা, মানে পরিষ্কার আমি দেখতে পাই, তাই একদম মানে চোখের সামনে ভেসে ওঠে। আমার একবার মনে আছে বাড়িতে প্রচুর চা হয়েছে আর কি, মানে হয়তো 15-16 কাপ চা, আরো বেশি, আমার ঠিক মনে নেই, বাড়িতে চাটা হচ্ছে আর কি। আমার কাজ হচ্ছে সবার এরকম কাঁপতে 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 গিয়ে বেসিনে গিয়ে রাখা, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর ছোটবেলায় দেখবি এরকম কোনো বড়দের কোনো দায়িত্ব পেলে তখন মনে হয় আমি বিশাল বড় হয়ে গেছি, অনেক কাজ পেয়েছি। তো আমি এরকম, আর আমার চা খাওয়ার খুব ইচ্ছে আর কি, সবাই চা খায়, এটা একটা কি ব্যাপার আর কি। তো সবার চাগুলো ঢেলে 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 একটা কাপে আমি এত বড় চা করেছে, সবাই তখন দুধ চা খায়, তখন কেউ লাল চা তো খাওয়ার মানে চল নেই তখন, করে খুব চুমুক দিয়ে এরকম করে খেতে যাবো, পিছন থেকে সালান করে একটা মায়ের একটা থাবড়া পড়লো এসে মাথার মধ্যে আর কি, ঠিক আছে, সেটা আমারও আছে। আমি কি করতাম জানিস তো, ছোটবেলায় দাদুর সকালবেলা চা রেখে দিত, আমি 1.5-2 বছরে জাস্ট হামাগুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে যেতাম, দাদু যেটুকু ফেলে রাখতো ওইটুকুই খেয়ে চলে যেতাম। কি মজা যে চা খাওয়ার মধ্যে যে কি ব্যাপার ছিল, হ্যাঁ সত্যি তাই, মানে এগুলো
বেশ ছোট ছোট সেই চা গড়িয়ে কোথা থেকে কোন রাজপথ গড়িয়ে কোথায় চলে গেল, আরো কত কত কি কি খেলে বড় হওয়া যায় সেসব বুঝে গেলাম জীবনে। চাটা কোথায় চলে গেল, টেস্ট খেতে পেরেছিলিস ফাইনালি খেতে পারিনি। তারপরে একটু বড় হওয়ার পর আমাকে মাঝে মাঝে দুধ চা দিত আর কি মা, আচ্ছা একটু দুধ চা বিস্কিট ডুবিয়ে দুধ চা খেতাম। তারপরে খড়দাতে কি পড়াশোনা এবং সবকিছু? খড়দাতে পড়াশোনা, খড়দা ব্যারাকপুর কলেজ, ঠিক আছে, সেসব নিয়ে পড়াশোনা। যখন আমি স্কুল করি আর কি, স্কুল প্রায় শেষের দিকে, তখন থেকে আস্তে আস্তে মানে একটা মানে হয় না, একটা অভিনয়ের মানে ছিল আর কি ভিতরে। হয়তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল, মা আমাকে পরে বলেছে যে মায়ের খুব ইচ্ছা ছিল, মানে ইনফ্যাক্ট শিশি স্টুডিওতে এসে ছবি তোলা, সেই খবর আমি ওগুলো কিছুই জানতাম না। এবার আমার মামা বাড়ি, আমিও ছবি তুলেছি একটা, সেই পিছন থেকে লাইট আসছে কালারফুল, যাই হোক এখন আর হয়তো উনি দেখলে কষ্ট পাবেন, খুব সুন্দর ছবি উঠতো, খুব দারুণ ছবি। সেই সময় কিন্তু সত্যি মনে হতো, তখন তো পোর্টফোলিও এত তো ফটোগ্রাফার। আমাকে যখন প্রথম পোর্টফোলিও বলেছিল আমি ভেবেছি কোনো ফাইল নিয়ে যেতে হবে, আমি বলছি কি নেব, মানে সিভি নিয়ে। আরে আমারও তাই হয়েছে, আমি প্রথম একটা র্যাম্প শো, বুঝতে পারলি তো, নর্থ কলকাতার একটা বাড়িতে র্যাম্প শো হবে, তো সেই জন্য আর কি একটি লম্বা মেয়ের দরকার, তো আমাকে আর কি নিয়ে এসছে। আমার একটা বন্ধুর দিদিও একটা ফ্যাশন ইনস্টিটিউটে পড়তো আর কি, ও নিজেই স্টুডেন্ট, তো ও আমাকে নিয়ে এসেছে, আমি ওর জামা কাপড় পরে র্যাম্পে হাঁটবো, সেসব উল্টা পাল্টা জামা কাপড় আর কি, এখানে খানিকটা মশারি লাগানো, এখানে খানিকটা ঝুড়ি, এখানে খানিকটা পাতা, এখানে এইরকম বিভিন্ন রকম সব ছেলে মেয়েরা আর কি তৈরি করেছে আর কি, সেই সব পরে গাট 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 করে হাঁটতে হবে। সে খুব তো শিখেছি, আর সব তো, আর আমি এসেছি খড়দা, ঠিক আছে, আর প্রপার খড়দা, আর সব এখানকার সব বিভিন্ন সব ভবানীপুর সোসাইটি, হ্যানা তেনা সব বিভিন্ন ভালো ভালো সব স্কুলের, কলকাতার ঝাঁ চকচকে সব ছেলে মেয়ে, তাদের সব সুন্দর দেখতে, ইংরেজি বলছে, দারুণ পাড়াপাড় ইংরেজি বলছে, কি সব ব্যাপার, সব জামা কাপড় কোথায় পাওয়া যায়, সব জামা কাপড়ই জানি না, ঠিক আছে। তো সেই সমস্ত করতে, আর আমাদের হচ্ছে বড়জোর হচ্ছে সোদপুর হচ্ছে আমাদের শপিং এর জায়গা, আর গড়িয়াহাটে নাকি খুব ভালো শপিং, এটা শুনেছি আর কি, ঠিক আছে। তার আগে একবার আমার মনে আছে, আমার মায়ের এরকম টুকটাক আমাকে নিয়ে শখ ছিল, যেমন হয় আর কি, যে শখগুলো নিজেরা পূরণ করতে পারে না, ছেলে মেয়ের এদিকে তো পূরণ করে হাত ধরে। তো আমার মনে আছে বাবার, তোর কি হয়, তোর পুজোর সময় বোনাস হয়েছে বাবা সরকারি চাকরি করতো, তো বোনাসের পর মা বললো যে কি একটা নিউ মার্কেটে নাকি একটা খুব ভালো মল আছে, সেখানে জামা কাপড় আমরা কিনতে যাবো। সে একবার আমার আশা হয়েছিল স্প্ল্যানেডে, নিউ মার্কেটে, ঠিক আছে, সেই এক মানে ওই হচ্ছে মানে আমাদের দৌড় আর কি, ঠিক আছে। তো সেখানে দেখছি ওই সব ছেলে মেয়েরা এসছে, তার এত ভালো ভালো দেখতে ছেলে পৃথিবীতে আছে জানতামই না, ঠিক আছে, তার আগে। এবার আসার পরে তো তখন আমি শুনছি সব পোর্টফোলিও বানায়, হ্যাঁ, তাদের তখনই সব মোবাইল আছে, এই আছে, তো যাই হোক, তো সেখান থেকে পোর্টফোলিও শব্দটা আমি ওখান থেকে শুনেছিলাম প্রথম। তারপরে মা আমাকে প্রথম শিশি স্টুডিওতে এনে ছবি তোলে, সেই ছবি দেখেই আমার কি আনন্দ আর কি, যে কি দারুণ লাগছে আমাকে, মায়ের 4টে শাড়ি পরে শিশি স্টুডিওতে ছবি। আচ্ছা, তারপরে প্রথম কাজ মডেলিং করেছিস, হেঁটেছিস? না, খুব বেশি হাঁটিনি, ওই হাঁটাটা দেখে এত বাজে হেঁটেছি, আর আমার মনে হতো যে হেঁটে কোথায় পৌঁছাবো ভগবান, শেষ কোথায়, কি বোরিং বাবা। আর আমার তো একটা সমস্যা হচ্ছে, আমি হিল পরে একদম হাঁটতে পারি না, তাই না? ওই জন্যই ভগবান তোকে লম্বা করে পাঠিয়েছে। হিল আমি একদম মানে আমাকে এরকম মানে পরবর্তীকালে যখন থিয়েটার করেছি তখনও একটা এরকম ছিল, হিল পরে আমাকে হাঁটতে হবে, আমি হিল একদম ক্যারি করতে পারি না, মানে কি বলে পয়েন্ট হিল, স্টিলেটো ফিলেটো টাইপের, ফ্ল্যাট হিল হলে তাও একটু ঠিক আছে, বাদ বাকি, আর না হলে স্নিকার্স, পৃথিবীর আমি সব জামা কাপড়ের সাথে স্নিকার্স পরে নিতে পারি, আর বুট পরে নিতে পারি, ঠিক আছে। কিন্তু তুই এই যে এত সফিস্টিকেটেড ইংরেজি জানা, মানে ফটফট করে ওরকম একটা স্মার্ট ছেলেমেয়েদের মাঝখানে যে নিজের জায়গা করেছিস, কি কনফিডেন্সে করেছিলিস? মানে এটা আমি অত কিছু ভাবিনি, কনফিডেন্স তো দূরের কথা, মানে তুই যা না ভেবে করেছিস আজ অবধি সেটা বেস্ট হয়েছে। এটা তো আমি সবসময় সব জায়গাতে বলেছি, মানে তো যখনই এরকম কারোর সাথে আড্ডা মারতে গেছি, যে তো সাজগোজ, যখন আমি খুব হেবে সাজগোজ করি, যে এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা পরবো, বা ধর আগে থেকে একটা ব্লাউজ টাউজ লোকে বানায় না, যে একটা অমুকের বিয়ে রয়েছে, কি একটা অমুক ইভেন্ট আছে, তখনই যে আমি কি ডিজাস্টার আমার হয়, তোকে আমি স্বরলিপি মানে তুই ভাবতেই পারছিস না, মানে নিজেই সাজগোজের পর ভাবি এটা আমি কেন সেজেছিলাম এই সাজটা, যখনই খুব ভেবে আমি সাজগোজ করি, আর না ভেবে এটা ওটা টাক 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 করে পরে নিলাম, একটা কিছু করে ফেললাম, সবাই বললো বাহ কি সুন্দর তো হয়েছে, কি দারুণ লাগছে, আমার সাথেও হয়, আমি খুব ভেবে চিন্তে এই জন্য সাজগোজ আর করতে পারি না। বাহ, তার মানে এইটা ভালো জিনিস, যে মানে আমি আমার যারা দেখছেন, যারা গ্রামেও যদি থাকেন, যে ভাবছে যে মডেলিং করব, বা সোহিনী যেরকমভাবে অ্যাক্টিং করছে, যে কোনো জায়গা থেকে যদি ইচ্ছে থাকে, মানে চেষ্টার ইচ্ছেটাই হচ্ছে। আমাকে দেখে একদম ইন্সপায়ার হবেন না। কেন? কি তোকে দেখে তো আমি, তোর ওই ফোরিং এর অ্যাক্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, যে মানে সত্যি কথা বলবো যে এত সুন্দরভাবে তুই ক্যারেক্টার, এবং আমি তোর সব কাজগুলো দেখি, আমি সত্যি বলছি
তোর কাজ দেখি আমি, কারণ আমার ভালো লাগে। বাকি আমি বলবো না বাংলা কাজ নিয়ে, আমি সরি। এই যে যেটা শুনলাম, এরপরে কিন্তু আমাকে ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ দেবো তো। এরকম তুই একজন আমার গুণমুগ্ধ ভক্ত, আমি সত্যি গুণমুগ্ধ ভক্ত। ঠিক আছে, এই যে শুনে নিলে তোমরা, শুনে নিলে কিন্তু ঠিক আছে, এরাও ভক্ত। এবার এই গল্পটাতে যাই যে সিরিয়াল থেকে ছবির জগৎ, কারণ এই জগতে তো সত্যি খুব কম লোক গেছে, সেখানে তুই সাকসেসফুলি অন্য ধরনের ছবি করছিস, কমার্শিয়াল সো কল্ড ছবি না করে। খুব ইচ্ছে ছিল আমার কমার্শিয়াল ছবি করার, জানিস তো, মানে খুবই, মানে আমি তো গোবিন্দার ভক্ত। আচ্ছা। ছোটবেলাতে আমি সেদিনকে, মানে দুদিন আগেই বেলুড়ে গেছি আমি আর শোভন, রাত্রিবেলা তো ওদের ওখানে তোর এই জিওর হ্যানা ত্যানা এইসব কানেকশন নেই, তো নেটফ্লিক্স বা এই সমস্ত দেখার তো পাতি একদম টিভি চ্যানেল একদম, যেভাবে আর কি পুরোনো সিনেমা দেখা, সিনেমা তো আমরা রাজাবাবু দেখছি, রাজাবাবু না তো সরি কুলি নাম্বার 1 দেখছিলাম, কুলি নাম্বার 1 প্রায় 2-2:30টার সময় শেষ হলো, আমরা পুরো দেখে তারপর উঠেছি কুলি নাম্বার। এত ভালো লাগে আমার দেখতে গোবিন্দার ছবি, খুব পছন্দ, তো সেই জন্য আমি গোবিন্দার ভক্ত, তুই বুঝতে পারছিস। তো সেখান থেকে আমি মানে একদমই ফড়িং মেটেরিয়াল নই, মানে লোকজন আমাকে একটু ভাবে যে ও আচ্ছা, সেরকম না, মানে আমার খুবই ইচ্ছা ছিল জীবনে যে মানে গান করব, নাচবো, সেরকম হাত ধরে ধরে শিফন শাড়ি পরে হবে, এরকম একটা কিছু, ঠান্ডার মধ্যে শাড়ি পরে এরকম কিছু। কিন্তু মানে আমি যেই সময় আর কি ইন্ডাস্ট্রিতে আসলাম আর কি, সেই সময় আস্তে আস্তে কমার্শিয়াল ছবির ট্রেন্ডটাই আমাদের এখানে উঠে গেল, মানে আছে নেই বলবো না, মানে তখন আর কি না চলার মতো আর কি কমার্শিয়াল ছবিগুলো, মানে তার আগে সব ভালো ভালো কমার্শিয়াল ছবি সব হয়ে গেছে এবং সেগুলো সুপার ডুপার হিট। যাই হোক, তোর এটা আক্ষেপ রয়ে গেল যে ঠিক আছে, ঠিক আছে, হবে কোনো একদিন। যদি একটা কমার্শিয়াল একটা ছবি আমি করেছি বিবাহ অভিযান, হ্যাঁ সেটা মানে একটু সেই ধরনের নয়, কিন্তু আমার ক্যারেক্টারটা খুব মজার, মানে পছন্দ ছিল, একটু ওভার ড্রামাটিক, ভালো লেগেছিল এই ক্যারেক্টারটা। কিন্তু তুই কিন্তু অনেক রকমের অভিনয় করিস, সেটা বেশ ভালো লাগে যে চরিত্র অনেক রকমের পেয়েছি আর কি, মানে সেটা মানে দেখ আমি তো আমার জন্য চরিত্র লিখিনি, ডিরেক্টররা নিয়ে এসেছেন, প্রডিউসাররা অ্যাপ্রোচ করেছেন, তো সেখান থেকে হ্যাঁ মানে এটা ঠিকই আমি অনেক ধরনের ভাবি, যখন অনেক ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি। নিজের সব থেকে পছন্দের কাজ কি? ওরকম ভাবে এখন অবধি দেখ এগুলো হচ্ছে সব আমার যখন 60-65 বছর বয়স হবে তখন একটা লিখবো আর কি গুছিয়ে, তখন লোকজনকে যা গালমন্দ দেওয়া, যাকে লিখিস তুই? লিখি মাঝে মাঝে লিখি, মানে প্রতিদিন ডায়েরি ওইভাবে লিখি না, বাট লিখি। আচ্ছা, মাঝখানে প্রতিদিনের হয়ে একটা লেখা লিখছিলাম বেশ 5-6টা এপিসোড, কিন্তু আমি তো আর ওইভাবে রাইটার নই, তো লেখার একটা চাপ দেয়, মানে একটা তো তোকে ডেডলাইন থাকবে যে তোর বৃহস্পতিবার লেখাটা জমা দিতে হবে, শুক্রবার জমা লেখা দিতে হয়, এরকম তো একটা থাকবে, তো সেগুলো তো আমি ধারি না, আমি তো আমার মনের মাধুরী মিলিয়ে লিখে যাচ্ছি, যখন আমার লেখা আসবে তখন লিখবো। তো লেখার তো আর ওইরকম হবে না, তোকে তো একটা জায়গায় লেখার যদি থাকে কমিটমেন্ট থাকে, তোকে তো কমিটমেন্ট, যারা লিখতে পারে তারা ওই চাপটা নিয়ে লিখে, আর আমি যেমন কল টাইমে চাপটা নিতে পারি, আমি কল টাইমে আমাদের স্ক্রিপ্ট, আমাদের কি হয় স্ক্রিপ্ট পাতার পর পাতা আসছে, দেখে নিলাম মুখস্থ, ঠিক আছে, কিন্তু সেই অনেকে ভাবতেই পারে না যে 5-6 পাতা তুই মুখস্থ কি করে বলবি, 5-6 পাতা আমার মুখস্থ হয় নাকি, তো বলি তো আমরা, বা 3 ঘন্টার একটা নাটক, থিয়েটারে তো সব মুখস্থ, যেখান থেকে তুই বলবি আমি সেখান থেকে মুখস্থ বলবো। থিয়েটারটা কবে শুরু করলি? থিয়েটার শুরু করলাম রাজপথ করতে করতেই। আচ্ছা, রাজপথ করতে করতেই বুঝতে পারছিলাম যে অভিনয়টা ঠিক হচ্ছে না, ঠিক আছে, যেটা করতে চাইছি সেটা ঠিক ব্যাপারটা হচ্ছে না। আশেপাশে কি সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিল বল, তখন কি ছিল রে সত্যি, মানে মৌমিতাদি কি ভালো অভিনয় করতেন, ভাস্কর দা, তারপরে প্যাট দা। বম্বে যাওয়ার ইচ্ছে নেই, মানে বলিউডে কাজের অফার আসছে? বলিউডে দেখ, বলিউডে যাওয়াটা বলাটা, ওখানে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর লোকজন এসে ওখানে স্ট্রাগল করছে লোকজন, মানে বম্বে ব্যাপারটাই এরকম, যে কজন বন্ধু বান্ধব আছে বম্বে থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা কেউ, শুনি তো আর কি অনেক চাপ, মানে এত চাপ, আর মানে আর এই বয়সে আর নিতে পারবো না, কত বয়স ভাই, মানে একটা ছোটবেলায় তুই চলে গেলি, 4টে জিনিসের মধ্যে তুই থাকলি, ঠিক আছে, কিন্তু এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে, এখানে একটা কমফোর্টেবল, তুই বেসিক্যালি বাংলাকে ভালোবাসি, বাংলা শুধু বাংলাকে, এটা যদি বলি যে ও আমার না আমি বাংলা ছেড়ে কোনোদিনও যে গিয়ে বম্বেতে কাজ করতেই চাই না, পুরোপুরি তো নয়, বম্বের কাজের মধ্যে ধর একটা ন্যাশনাল কাজের মধ্যে তো তুই অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবি, সেটার তো একটা লোভ আছে, তুই একজন পারফর্মারের কি লোভ, যে আমার কাজটা কত সংখ্যক মানুষ দেখছে, একদম, এবং যদি কম সংখ্যক মানুষও দেখে তাহলে সেই কাজটা ভালো হচ্ছে কিনা, ভালো কাজ, আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাইলাম, তারা আমার কাজটাকে একটা ঠিকঠাক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলো, বা যদি ধরো খারাপ কিছুও বললো, তারা একটা ক্রিটিসাইজ করলো, সেই ক্রিটিসিজমের মধ্যে যেন একটা শিক্ষা, একটা এর ছাপ থাকে আর কি সেই ক্রিটিসিজমের মধ্যে। হ্যাঁ, আপনার কাজটা না ফালতু, এটা নয়, মানে আপনার কাজটা এইটা হতে পারতো, বা 4টে এমন আমার কাছে নোট এলো যেখান থেকে আমি আমার কাজটাকে আরও বেটার করতে পারি, দর্শকই তো আমাকে বলে দেবে যে আমি আমার কাজটা আপনার, যেমন ধরো একবার একটা
হ্যাঁ এটা ভালো, ইন্টারেস্টিং। কি শুনেছিস বল একটু। না আমার ধর আমার একটা ওয়েব সিরিজে সবাই আমার কাজ খুব বললো, ভালো 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 অনেকেই বললো, কিন্তু কিছু দু একজন দর্শক আমার কোনটা বল? মন্দার আমার কণ্ঠস্বর বা আমার উচ্চারণের ক্রিটিসাইজ করলো আর কি তারা। তো সেইটাকে আমি মানে পজিটিভলি নিলাম, মানে আর কি পজিটিভলি নিলাম, মানে তারা যে নোটে বললো আমাকে, তো আমার তাদের কমেন্ট পড়ে আমার মনে হলো যে এই মানুষ তো ফালতু কথা বলার নয়। তো আমি আরেকবার দেখলাম, নিজের কাজটা বুঝতে পারলাম যে হ্যাঁ আমার কণ্ঠস্বরে বাকিদের সাথে আমার কণ্ঠস্বরটা একটু আরবান লাগছে, কণ্ঠস্বরটাকে আরেকটু আমার গ্রাম্য করা মানে করার স্কোপ ছিল ডাবিংয়ে। তো এইটা আমার মনে হলো, তো এরকম অনেক কাজেই তো এরকম অনেক জিনিস মনে হয় যে এইটা আরও এইভাবে হতে পারতো। তো সেটাতে এবার যেখানে কথাটা হচ্ছিল যে ন্যাশনাল যদি কাজ হয়, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, তার মানে আমার পরিচিতি আরও বাড়ছে, আমার তার মানে আমার কাজের সুযোগ আর কাজের পরিধি আরও বাড়বে। সেইটা স্কোপটাকে বা না পেতে চাই, টাকাটাও বাড়বে। টাকা, হ্যাঁ অবভিয়াসলি টাকাটা খুব ইম্পর্টেন্ট, টাকাটাও তত বেশি টাকা বেশি সত্যি রে, বাংলার বোধহয় টাকাটা এখনো সেই একই জায়গায় রয়ে গেছে। তার কারণ বাংলার টাকাটা মানে ছবিটাকেও তো সেইভাবে হিট হতে হবে, বা বাংলার দর্শক যদি এখন ধর একটা ছবি যে প্রচুর মানে তুই হাউসফুল যাচ্ছে একটা বাংলা ছবি, একটা কল্পনা কর। লাস্ট আমার মনে আছে কি ছবি আমার মনেও, ভূতের ভবিষ্যৎ আমার শুধু মনে আছে, কারণ আমি বাবা মা তখন আমার বাবা বেঁচে, ভূতের ভবিষ্যৎ বাবার মা দেখতে যাবে প্রিয়াতে, আমি টিকিট কাটতে পাঠিয়েছি, টিকিট নেই, বললো যে মানে ওটা বহুদিন 14-15 বোধহয়, হ্যাঁ এরকম একটা কিছু হয়েছিল, মানে পরের সপ্তাহে টিকিট কাটতে হয়েছিল, স্যাটারডে সানডে এরকম একটা কিছু ব্যাপার হয়েছিল। তো এইরকম একটা বাংলা ছবি চলবে, প্রচুর লোকজন দেখবে, গ্রামগঞ্জে ধর সিনেমাটার জন্য হলগুলো খুলে যাবে, তখন নিশ্চয়ই আমার মনে হয় টাকাও সেভাবে বাড়বে। মুম্বাইতে তোর অফার কি আসছে? ওই যে বললাম একটু আগে একটা কথা যে কলকাতায় বিশাল অফার নেই, তো বম্বের অফার। তো দেখ বম্বের অফার এলে ভালো, কিন্তু আমি কলকাতা ছেড়ে কোনো বম্বে শিফট করবো না। এবার এরকম যদি কখনো হয় যে একটা খুব ভালো কাজ হলো, তার জন্য প্রিপারেশন নিতে হলো, আর হিন্দি তো আমার দারুণ অপূর্ব একটা হিন্দি, তাই ঠিক অপূর্ব হিন্দি, ঠিক আছে এবার যেরকম বাঙালিদের হিন্দি হওয়া উচিত এক্স্যাক্টলি সেরকমই আমার হিন্দি। তো তাহলে হিন্দির জন্য প্রিপারেশন নিতে হবে, কিন্তু গিয়ে ওখানেই থেকে যাওয়া, স্ট্রাগল করা ওখানে, আর ওখানে সব কাজে আমি শুনেছি আমার বন্ধু বান্ধবরা কাজ করে যে সবই অডিশনের মাধ্যমে হয়, মানে একদম সালমান খান, শাহরুখ খান। আমি অডিশন বাড়িতে বসে 1-2 বার দিয়েছি, মানে ধর এরকম হয়েছে যে খুব নামকরা একজন তার প্রোডাকশন হাউস থেকে যোগাযোগ করেছিল, তো কিন্তু অডিশন দিয়ে আমি দেখেছি যে অডিশনের মধ্যে দিয়ে না ওটা হয় না, মানে বোরিং বিষয়টা না, মানে ধর একটা ক্যারেক্টার, তুই ক্যারেক্টারটার আগে পিছে কিছুই জানিস না, তোকে জাস্ট ওই 4টে লাইন বলতে হবে। অডিশন দেওয়াটা একটা কিন্তু স্কিল, মানে অনেকে অডিশন খুব ভালো দিতে পারে নিজেকে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ সত্যি, ওকে আমি একটা চাও খেতে দিচ্ছি না বকবক করানোর জন্য, এটা খুব বাজে হচ্ছে। তো নিজেকে মোটিভেট করে তুই কেকটাও খেতে পারিস, হ্যাঁ আমি জানি। কথা বলতে বলতে সব থেকে বেশি সাউন্ডের দাদা করে উঠেছে এখানে, প্লিজ এটা একটু তুলে দাও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তো তাহলে একটা দুটোই অডিশন দিয়েছি? হ্যাঁ একটা দুটো অডিশন দিয়েছি, আর একটা খুব ভালো কাজের সত্যি অফার এসেছিল, সেটার জন্য আমি মানে ইনফ্যাক্ট তাকে আমি বলেছিলাম যে তুমি অডিশন নেবে না, মানে সে খুবই বড় মানে বাঙালি ডিরেক্টর কিন্তু বম্বেতে কাজ করেন, একটা খুবই ভালো চরিত্র। আমি ছবিটা এখনো রিলিজ হয়নি, কিন্তু সেই সময় আমার নিজের একটা ব্যক্তিগত অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা আমার মনে হয়েছিল যে আমার খুব ইম্পর্টেন্ট ওটা, তো সেইটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম। যদিও পরবর্তীকালে ওই কাজটাও হয় না আমার, মানে আমার যে ব্যক্তিগত কাজটার কথা বললাম সেটাও হয় না, তখন আমার একটু আফসোস হয়েছিল যে যাকে প্রথম প্রায়োরিটি দিলাম সেটাও হলো না। ভেবে করেছিলিস? হ্যাঁ বেশি ভেবেছিলাম, হ্যাঁ এটাই বুঝতে পেরেছি, মানে লাইফে তুই অন্তত কিছু ভাবিস না। হ্যাঁ মানে আমার সবকিছু মানে হয়ে গেল, মানে ওটার মধ্যেই আমি ওই মানে মুহূর্তে বাঁচলে পরে আমার সবকিছু ঠিকঠাক থাকে, বেশি ভেবে চিনতে খুব বেশি ডিসিশন নিলে তখন গন্ডগোল হয়ে যায়। এই বম্বের আর্টিস্টদের মতো বোটক্স বা আমাদের এখানেও করছে, দাঁতের এত সুন্দর হাসি, কখনো কেউ বলেনি যে চেঞ্জ করে ফেলো হাসিটা, দাঁতগুলো এরকম? একদম বোধহয় প্রথম দিকে 1-2 জন বলেছিল, তাদের মুখও আর মনে পড়ে না আমার, কিন্তু আমার নিজের মানে মনে হয়েছিল 1-2 বার যে দাঁতটা একটুখানি ঠিক করে সমান করে নিবে, তো ওদের মতো আর কি। মাধুরী দীক্ষিতের হাসিটা আমার খুব পছন্দের হাসি ছিল, কিন্তু ওটা করা প্রচুর চাপ আর প্রচুর টাকা। তোর হাসিটা আমার হাসি থেকে অনেক বেটার, এত ন্যাচারাল না, ভালো লাগে। ওই যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস, যার যেটা নেই তার ঠিক উল্টোটাই পছন্দ হয়। আমার গজদার যে কি ভালো লাগে, এটাই স্বাভাবিক। আর কিছু মনে হয়নি যে নাকটা এরকম করব, চোখটা এরকম করব, গালটা ফুলিয়ে নেব বা কমিয়ে দেব? দেখ এইটা নিয়ে আমার একটা সময় আমিও এটা নিয়ে খুবই ক্রিটিসাইজ করতাম যারা করেছে, বোটক্স করেছে বা করতো, তারপর পরবর্তীকালে নিজেকে নিয়ে সারাক্ষণ নিজের মনের মধ্যে অনেক প্রশ্ন চলে, তো ধর আমি ক্রিটিসাইজ করছি, করার পর আবার আমার মনে হলো যে এইটা কি আমি ঠিক করলাম, আমি এই সমালোচনাটা করে কি ঠিক করলাম? তাহলে তো ধরে নে এই যে চুল কাটা,
আমি যদি চুল ছোটবেলা থেকে ন্যাচারালি রাখতাম তাহলে তো আমার চুলটা এতদিনে বড় হয়ে যেত, অনেক বড়, রাপুনজেল হয়ে যেতিস তুই। তো চুলটা বড় হয়ে যেত, তো সেটাও তো আমি কৃত্রিমভাবে কেটেই আমার মুখে অনুযায়ী আমার মুখটা কেমন লাগছে সেই শেপ অনুযায়ী আমি একটা চুলের কাটিং দিই, সবাই তাই করে মোটামুটি অনেক লোকই। কিংবা ধর এই যে আমি একটা লিপস্টিক লাগিয়েছি, আমার তো ঠোঁটের রং এটা নয়, আমার ঠোঁটের রং তো প্রায় কালচের দিকেই, খুব গোলাপি তো নয়, কিন্তু ঠোঁটের রং আমি তো একটা লিপস্টিক লাগিয়ে এসেছি, বা এগুলো তো যে কৃত্রিম জিনিসই করা। তো যে মানুষ, এবার এইটার তো কোনো লিমিটেশন নেই যে আমি কাজল পরে আমার চোখটাকে, কাজল পরা কেন, চোখটাকে আমার একটু বড় করা, চোখটাকে আর একটু গভীরতা আনার জন্য চোখে কাজল, কিন্তু আমাদের চোখে তো কাজল কালো নয়, আমাদের চোখটা নর্মালি আমাদের চোখ মুখ তো কোনো শেপ আলাদা করে আমাদের মেকআপ টেকআপ দিয়ে শেপ দিতে হয়, তো সেটা তো একটা কৃত্রিম জিনিসই। তো সেটাকে যদি কেউ আরও বেশি করতে চায় বোটক্স দিয়ে, সে করুক, ওটা তার ইচ্ছে। তুই কতটা অবধি তোর লিমিটেশন তোর, মানে কেউ যদি বোটক্স করে তার এই জায়গাটা শার্প করছে বা নাকটাকে লম্বা করছে, মানে আমার কিছু বলার নেই সেখানে, মানে আমার এটা নিজের এটা মনে হয়। একটা সময় আমি সমালোচনা করতাম, এই ও বোটক্স করেছে বাবা দেখছিস, হাসতাম টাসতাম, বয়সের সাথে সাথে ইয়ে হয়ে যাচ্ছে না কি, এটা কি হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে চিন্তা ভাবনাগুলো, যে না কি হয়েছে বলতো, নাকি সঙ্গের জন্য এটা না, হচ্ছে? এটা সঙ্গের জন্য না, ব্যাপারটা হয়েছে যে আমি যতবার সমালোচিত হয়েছি জীবনে, ততবারই আমার মনে হয়েছে যে অন্যকে সমালোচনা আমি করার আগে আমি 10 বার ভাববো। ওকে, গ্রেট, এটা ভালো কথা। একে সবথেকে ইন্টারেস্টিং সমালোচনা যেটা হাসি পায় ভাবলে, সেরকম একটা যদি বলি। হাসি পায় সমালোচনা, দেখ সমালোচনা মানেই সবথেকে বেশি বোধহয় ব্রেকআপের সমালোচনাটা হয়েছিল একটা সময়, বাপরে বাপ, কি মানে এগুলো নিয়ে কি বলবো আর কি। সমালোচনা ভাবলে হাসি পায় জন্য নয়, সমালোচনার আবার অনেকে সমালোচিত তো হতে চায়ও জীবনে। হ্যাঁ, এটা তো তুই সমালোচিত হচ্ছিস না, তার মানে তুই কিসের সেলিব্রিটি, মার্কেটে নেই একদম, কিসের সেলিব্রিটি, সেটাও তো ঠিক নয়। যে তোর কোনো কিছু একটা প্রেম করে ফেললি, তোকে নিয়ে কেউ সমালোচনা করে না। হ্যাঁ, তোর একটা ব্রেকআপ হলো, তোর একটা বিয়ে করলি, কিংবা তুই আরেকটা বিয়ে করলি, তোকে নিয়ে কেউ সমালোচনা করে না। তো সেটাও তো একটা ব্যাপার আর কি। মানে ধর আমাদের এখানে কেন, সারা পৃথিবীতে আমাদের এখানে, তাও বলবো মিডিয়া অনেক বেশি পার্সোনাল সম্পর্কের বেসিসে করে আর কি, মানে একটা কিছু লেখে স্টোরি করে বা জানে যে আচ্ছা ঠিক আছে এই এটা না অমুক দি এটা করো না, আচ্ছা ঠিক আছে রে করবো না, কিন্তু মানে সারা পৃথিবীতে তো বলে হলিউড ফলিউডে কি হয়, মানে বেডরুমে পর্যন্ত ঢুকে যায় মানে মিডিয়ার লোকজন, কি বলে ইয়েলো জার্নালিজম, ঠিক আছে এই সমস্ত কি সব নাম টাম আছে এই সমস্ত বলে আর কি। তো এখানে আমাদের এখানে কলকাতায় বরং অনেক সম্পর্কের বেসিসে কিছুই হয় না আর কি, তাতেও আমরা রেড়ে তাও করে বল উঠি। একটা যেটা তোর ভীষণ রাগ হয়েছিল বা হাসি পেয়েছিল, যে কোনো একটা বল, কিছু একটা বলেছিল। একবার এরকম একটা নিউজে এরকম সব নায়িকাদের বয়ফ্রেন্ড কে কি ব্যাপার এসব নিয়ে লেখা হয়েছিল একটা প্রথম সারির সংবাদপত্রে। তো সেখানে লেখা হয়েছিল আমার একটি মডেল ছেলের সাথে, মডেল ছেলে এরকম একটা লিখেছিল। মানে এই লেখাটার মধ্যেই মানে ধর মডেল ছেলে হোক, কিংবা রিক্সা চালায় একটি ছেলে হোক, কিংবা চাষ করে একটি ছেলে হোক, মানে এই যে সম্বোধনটা যেভাবে করেছিল, আমার প্রথমত কোনো মডেলিং করে এমন কোনো ছেলের সাথে কোনোদিন প্রেম হয়নি, ঠিক আছে। তো সেটা লিখেছিল, তো সেইটা পড়ে আমার মানে লেখাটা পড়ে আমার খুব কুৎসিত লেগেছিল যে এইরকম একটা সম্বোধন করে লেখা কেন। বা আরেকবার এরকম লিখেছিল যে মানে আমার সেই সময়ের যে আমার সাথে যে যার সম্পর্ক ছিল, আমার সেই মানুষটি নাকি আমার সাথে এদিক ওদিক যায় সে কাজ পাওয়ার জন্য, ঠিক আছে এইরকম একটা মানে লিখেছিল। তাদের মনে হয়েছে লিখেছে, কিন্তু যেহেতু সেই সময় তার সাথে আমার সম্পর্ক খুব ভালো এবং আমরা সম্পর্কে আছি, তো এটা তার জন্য খুব মানে হিউমিলিয়েট করা একটা কথা আর কি। তো সেটা নিয়ে আমি খুব মানে একটু বিরক্ত হয়েছিলাম, ব্যাস এইটুকুই। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট আমার মনে হলো যে কোনটাতে হাসি পায়, বা যেমন ও অয়ন্তিকা বললো যে ওর বাচ্চাকে নিয়ে যখন বলে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, বাচ্চাকে নিয়ে যখন বলে ভীষণ রাগ হয়। বাচ্চাকে নিয়ে বলে মানে বাচ্চাদের নিয়েও বলে আমার মানে নেটিজেন যেটা বলে, না না মানে ট্রোলিং হয়, মানে ধর আমি কিছু করলে আমার বাচ্চার উপর সেটা পড়ে যে হ্যাঁ আমি বলেছি আমার বাচ্চা পাশের বাড়ির কাকিমার কাছে থাকে, মাঝে মাঝে গিয়ে পড়ে আসে, তো বলে হ্যাঁ দেখে না দেখেছো বাচ্চাটার কি হবে কে জানে, ভবিষ্যৎ অন্ধকার। আমি তোকে একটা কথা বলছি, মানে এটা আমার এই 4 মাসের আন্দোলন বা সমস্ত কিছু নিয়ে এটা আমার ট্রোলিং নিয়ে অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে প্রথমত মানে ধর তুই তো একটা ইউটিউব চ্যানেল করেছিস, পডকাস্ট শুরু করছিস, আরও তোর প্রচুর গেস্ট আসবে, আশা করি এটা খুবই সাকসেসফুল হোক আর কি। থ্যাংক ইউ। লোকজন আর কি এখানে আসার জন্য আর কি মুখিয়ে আছে, এরকম একটা দিন হবে, খুব ভালো হবে। কিন্তু তোরাই এই যে ট্রোলিং, নিশ্চয়ই প্রশ্নটা এখন সব মিডিয়ার কাছে খুব ইম্পর্টেন্ট যে ট্রোলিং তোমরা কিভাবে সামলাও, এই সব এই প্রশ্নটাই না আস্তে আস্তে জীবন থেকে বাদ দিতে হবে।
মানে ধর যখন তোর কাছে যখন ধর তুই ভাব আমরা যখন রাজপথ করতাম কোন সাল 2008 সাল, তখন তো এত তো তখন ছিল ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমারও ছিল না, তাতেও কি তোকে নিয়ে কেউ সমালোচনা করতো না? এমনটা তো নয়। হ্যাঁ করতো, তখনও তোকে নিয়ে তখনকার সমালোচনা যেটা হতো যে যারা মিডিয়াতে আসছে তারা নাকি আমি সেটা শুনেছি কোড আনকোড যে চিত হয়ে শুয়ে মিডিয়াতে এসেছি, মানে কাস্টিং কাউচ মানে নিয়ম মানে হচ্ছে যে চিত হয়ে শুয়ে মানে কুৎসিত ভাবে, কিন্তু আমাকে এটা বলেই সমালোচনা করা হতো পাড়া। মানে আমাকে যখন মিডিয়া থেকে কেউ প্রশ্ন করে আমি এবার ভেবেছি বলবো উত্তরটা যে সব থেকে বেশি ট্রোল তো মিডিয়ার লোকজনই হয়। মানে ধর কোনো একটা নিউজ চ্যানেল কিংবা একটা কোনো মিডিয়া হাউস, তারা যতটা ট্রোল হয় কোনো একটা নিউজ করে, যেই নিউজই করুক না কেন, সে ভালো খারাপ যাই নিউজই করুক না কেন, ঠিক আছে, তাতে ওরা যেভাবে পা চাটা অমুক তোষুক এইসব শুনতে হয়, তোকে কোনোদিন আমাকে তো ব্যক্তিগতভাবে অত শুনতে হয় না। ওরা তো যাই নিউজ করুক না কেন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো কিছু করলো, আপনাদের কি কোনো কাজ নেই? হ্যাঁ পৃথিবীতে এত কিছু হচ্ছে, আচ্ছা সে মিডিয়া নিয়ে মানে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করলো, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, একে কেন দেখাচ্ছেন? অমুক জায়গাতে এই ঝড় হলো, তার তো কোনো রিপোর্ট নেই, আচ্ছা ঝড়ের রিপোর্ট দেখালো, ঝড় দেখে বললো এত ঝড়ও হচ্ছে না, মিথ্যা কথা বলবেন না, সমস্ত যাই করবে না কেন তাই নিয়ে সমস্ত মানুষ বলবে, ঠিক আছে। তুই আন্দোলনে নাম, তাহলেও তুই ট্রোল হবি। তুই আন্দোলনে না নেমে বাড়িতে বসে তুই ভাবলি যে অন্য কিছু করে তুই এ করবি আর কি, প্রতিবাদ করবি, তুই সবেতেই তুই ট্রোল হবি। তুই কি কাজকর্ম করবি না, কিচ্ছু করবি না, আমি তো পাত্তা দেওয়া তাহলে ফলে ওটা আর মানে সারা মানে পশ্চিমবাংলা তুই বহু জায়গায় দেখ লোকজন ফেসবুক ব্যাপারটাই জানে। আমার মনে হয়েছে যে আমি বোম্বেতে কাজে যাব, যদি আমার বোম্বে থেকে সেরকম ডাক আসে কখনো, কাজ করব, চলে আসবো। আমি একটা শীর্ষদা হচ্ছে শীর্ষদার একটা কাজ করেছি খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 4টে ছোট ছোট গল্প নিয়ে একটা মানে সিনেমা আর কি, ঠিক আছে। তো সেখানে একটা ছোট গল্পে আমি একটি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তো সেটা করতে, আর সেটা ল্যাঙ্গুয়েজ ছিল তো মাইথিলি, আচ্ছা মাইথিলি ল্যাঙ্গুয়েজটা, সেটা ওখানে একজন ট্রেনার ছিল, তো একদম আমি মুখস্থ করে আর কি বললাম, আমার হিন্দি খুব ভালো আর কি। তো কিন্তু মাইথিলির সুবিধা হচ্ছে যে খানিকটা হিন্দি বাংলা ওই যেহেতু সংস্কৃত থেকে সমস্ত এই ভাষাগুলোর উৎপত্তি, তো সেই জন্য টোনটা খুব সুন্দর আর কি। মাইথিলি হচ্ছে খুব খেলিয়ে এখন মনে নেই, মানে একটা বল কিছু তো মনে থাকবে। এই তুই তো এরকম বলি, একটু গান গেয়ে দেখা, গান গেয়ে শোনা। না মাইথিলি শুনে একটু ইচ্ছে হচ্ছে তোর মুখে। হ্যাঁ ভুলে গেছি এই সমস্ত, ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। এবার স্ক্রিপ্টটাও তখন যাকে ডাকতিস, ধর নায়ককে ডাকতিস কিভাবে? নায়ক সবে দেখি নায়ক হতে হবে নাকি? বাচ্চাকে বাবা না কেকে মেননের সাথে আমার 3 দিন পাঠ ছিল আর কি, পুরোটাই রাত্রিবেলায় তো শুটিং হয়েছিল। মানে ধর 2-2:30 কল টাইম থাকতো, দুপুর ফিল্ম সিটিজে শুট হতো, তো শুটিংটা হতো পুরো সারা রাত ধরে, আবার ভোরবেলায় প্যাক আপ হতো, ঠিক আছে। জানুয়ারি মাসে, আগের বছর জানুয়ারি মাসে শুট করেছিলাম। ওখানে তো ঠান্ডা বুঝতে পারিসনি? ঠান্ডা ভালো ছিল ফিল্ম সিটিতে, মানে রাত্রিবেলার দিকে বেশ ঠান্ডা। আর আদিবাসী মেয়ে যেহেতু ধর ব্লাউজ নেই, শুধু শাড়িটা পরা, আর পুরো গায়ের রংটা ওরকম ভাবে, তো অনেকক্ষণ মেকআপে লাগতো, হাত পায়ে তোর মানে আমরা ট্যাটু বলি কিন্তু ওরা গোত্রা বলে, গোত্রা করা পুরো মুখ চোখে, তো সেগুলো করতে অনেকক্ষণ সময় লাগতো আর কি। আর গায়ে ঠিক মতো চাদরও দেওয়া যেত না, রং টংগুলো লেগে যাবে বলে। তো সেখানে গিয়ে বোম্বেতে খুব ওরা প্রফেশনাল, মানে তোর টাইমটা তোর দুটোতে 2:10 হবে না আর কি। আর বোম্বেতে তোর একটা মারাত্মক জ্যাম হয়। তো আমি ধর ওই যে কদিন ছিলাম, 1 সপ্তাহ ছিলাম এখানে, আমার যে হেয়ার করে ছুটকিদি, শানু মেকআপের আমার যে ম্যানেজার, ওরা সব আমরা এখান থেকে গেছিলাম, ওখানে গিয়ে 7 দিন শুটিং করে আবার বাড়ি, কলকাতায় আবার ফিরে আসতে হবে, কলকাতায় বাড়ি চলে আসতে হবে। এই অংশের স্পন্সর হলেন লা স্ত্রাদা প্রকাশন। তো এই তোর আন্দোলনের সাথে থেকে বা গিয়ে করে তোর কি মনে হয় না যে তোর কাজের কোনো ক্রাইসিস হচ্ছে বা কিছু? না এটা আমার কখনো, মানে এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস, তুই যে দলের সাথে মিশিস না, ধর এই যে মানে রাজনৈতিক দলের মিছিলে গিয়ে হাত নাড়ানো বা ইয়ে করা, সেগুলো যে করিস না, দেখ সেইটা আমার কখনোই, আমি এমনিতে প্রথমত আমার বাড়িতে কোনো রাজনৈতিক পরিবার নয় আর কি, মানে রাজনৈতিক চেতনা প্রচন্ড কথাবার্তা এইসব নয়। মানে আমার মা বরাবরই, আমার বাবা মাকে দেখেছি নর্মাল সাধারণ মানুষ হিসাবে। আমার বাবা সরকারি চাকরি করতেন, তো ফলে যে সরকারি এসছেন আমার বাবা তার মুন্ডু চিবিয়েছে, সেন্ট্রালের অমুক টাকা পাচ্ছে, আমাদের এই টাকা পারলো না, ঠিক আছে। তো আমরা আবার পেছনে লাগতাম যে তোমরা কাজ করো কি, কোনো কাজ আছে তোমাদের? কোনো তো কাজ নেই, তো আবার টাকা কেন বাড়াবে? তো এইসব নিয়ে হতো আর কি বাড়িতে। মাকে একটা সময় দেখেছি মমতা ব্যানার্জি যখন প্রথম উঠছেন আর কি, তখন নতুন উনি রাইটার্সের সামনে অনশন করছেন বা এখানে ঢুকে যাচ্ছেন, মা বলতো আরে দারুণ, মেয়েটা দারুণ, মহিলার আছে আর কি, ঠিক আছে। আমাদের পাড়াতে
একটা ভাকুদা বলে একজন দাদা ছিল, আমরা ভাকুদা ভাকুদা বলতাম, ঠিক আছে। ভাকুদা হচ্ছে মমতা ব্যানার্জির একনিষ্ঠ ভক্ত, মানে যে সময় মমতা ব্যানার্জি কেউ নন, যে সময় আর কি একদম সিপিএমের রাজত্ব, রাম রাজত্ব চলছে, সেই সময় আর কি ভাকুদা ছিল মমতা ব্যানার্জির ফ্যান আর কি। তো পুরো পাড়া সিপিএম, আমাদের হচ্ছে ব্যারাকপুর ওদিকে তড়িৎবরণ তোপদারের এলাকা, ঠিক আছে। তো তার আবার তো বিশাল আর কি, তার আবার সুনাম আর কি ওই সব এলাকায় প্রচুর, ঠিক আছে। সেই সব ছিল আর কি একটা। আর পাড়াতে মানে ওই সময় দেখেছি তো ছোটবেলায় লালটুদা কালটুদা পাড়াতে যারা থাকেন আর কি, তারা হচ্ছে আর কি তারা নিজেরাই এক একজন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য, ঠিক আছে। তাদের ওরে বাবা, আরে এই লালটুদা কালটুদা প্রত্যেক রাজনৈতিক দলেরই থাকে পাড়াতে, তুই যে দলই আসুক না কেন, এই লালটুদা কালটুদা হচ্ছে পাড়ায় কনস্ট্যান্ট। যারা রেলাটাই হচ্ছে একদম, হ্যাঁ কি সন্ধ্যাবেলা পার্টি অফিসে ওরে বাবা দেখে কে এদেরকে, ঠিক আছে। তো এইরকম ছিল। তো আমার মা ছিল একটা সময় মমতা ব্যানার্জি আছে, মেয়েটা দারুণ ব্যাপার আর কি, দম আছে আর কি, ঠিক আছে। আবার যখন করছে আবার তখন এইরকম এই হলো, এইরকম হচ্ছে আমাদের বাড়ি আর কি। কোনো যে কংগ্রেস বাড়ি, সিপিএম বাড়ি, তৃণমূল বাড়ি এরকম কোনো বাড়ি নয়, ঠিক আছে। কাজ করবে মানে এই করবে, তবে আমরা যা চাই নরমাল বাড়িতে যেরকম সেরকম একটা পরিবারেই আমি বড় হয়েছি। তো আলাদা করে যে খুব রয়েছে আর কি ব্যাগেজ নিয়ে আমি বড় হয়েছি ওরকম নয়। তো সেখান থেকে ধর এখন যখন এরকম একটা ঘটনা ঘটলো, তো আমার আলাদা করে তো মানে আমার মনে হয়েছে আমি যদি নিজে কাজটা পারি, তো সেই কাজটা নিয়ে আমাকে কোথাওই আর কি আমার কাজ কেউ নষ্ট করতে পারবে না বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি আমার এই বিশ্বাস কোনোদিন ভঙ্গ হয় তাহলে আমি তোকে এসে বলবো এটা অবশ্যই। মানে যদি আমি যে বললাম না মানুষের কোনো কিছুই তো কনস্ট্যান্ট নয়, আমি আজকে এই কথাটা তোর সামনে বলে গেলাম, হয়তো 5 বছর বাদেই এটা আমার মনে হলো যে না এই পৃথিবীটা আলাদা, আমার কথা বলাটা। আমিও তোকে একটা কিছু বলেছিলাম, সেটা তুই আমাকে বলেছিলি, যেটা আমারও মনে নেই, যে তুই খুব বলেছিলিস কিছু একটা বিয়ে নিয়ে, আমার বিয়ে নিয়ে কিছু একটা তোকে বলেছিলাম, ভুলে গেছিস তো? আমি মনে আছে, আচ্ছা খুব রেগে গেছিলাম, আমি ভাবলাম যে আচ্ছা আমি বলেছিলাম, কিন্তু আমিও তখন মনে আছে, পরে বলবো, এটা শেষ হয়ে যাক, ক্যামেরা অফ হলে বলবো, এটা আমাদের গল্প। তো মানুষের তো আজকে আমি বলছি আজকে আমার মাথাটা একরকম, আজকে আমি খুব আনন্দে আছি বা খুব দুঃখে আছি, আমি একরকমের একটা ওপিনিয়ন দিলাম, সে ওপিনিয়ন আবার আমার 5 বছর বাদে চেঞ্জ হয়ে যেতেও পারে। মানে তো সেখানে আর আমি যেটা তুই আমাকে যে প্রশ্নটা করলি, তো আমার মনে হয় যে আমি আমার কাজ, আর এখন দেখ এখন কাজের পরিধিটা এমন হয়ে গেছে, তুই তো নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে এটা শুরু করে দিলি। তো আজকাল মানুষ অনেক কিছু, মানে আমাদের এখানে প্রদীপ্তদা নিজের একটা ইউটিউব চ্যানেলে নিজের মতো সিরিজ বানাচ্ছে, বিরোহী দেখেছিস কি ভালো একটা সিরিজ, ঠিক আছে। তো সেখানে তো খুব পরিচিত মুখ, একদম চেনা মুখ ওরকম নয়, ইন্ডাস্ট্রির এই বিভিন্ন রকমের ওই মানে ফন্দি ফিকির করে যা যা হয় সেই সমস্ত বাইরেকেই নিজের মতো কাজ করে নিয়েছে। তো আজকাল তুই যদি মানুষকে কাজ তোর নিজের দেখাতে চাস, তার জন্য এখন শুধু পার্টিকুলার এইভাবেই যে তোকে কাজ করতে হবে, যদি কোনোদিন এরকম আটকে যায় তাই জন্য বলছি। কিন্তু আমার সত্যি সেরকম হয়নি, আমাকে কোনোদিন কোনো মঞ্চে গিয়ে দাঁড়াতে হয়নি, কোথাও কিছু করতে হয়নি। আর পরবর্তীকালে আমার যখন নিজের আস্তে আস্তে বোধ তৈরি হচ্ছে, সেটা দেরি হলেও হচ্ছে আর কি, তো তখন আমার মনে হয়েছে যে কোনো শিল্পীর ডেফিনেটলি কোনো রাজনৈতিক থাকতেই পারে, পক্ষপাতিত্ব থাকতে পারে, কিন্তু না থাকাটা উচিত আর কি। না হলে পরে তুই একজন শিল্পী, সে তো একজন নিউট্রাল মানুষ হবে। তুই তো ছবির মাধ্যমে, সিনেমা তৈরির মাধ্যমে, পেইন্টিংয়ের মাধ্যমে, গানের মাধ্যমে, গানের শব্দের মাধ্যমে, নাচের মাধ্যমে, তুই যে মাধ্যমে তুই চুজ করিস না কেন, সেই মাধ্যমে তুই তোর ভিতরের প্রতিবাদকে তুই আক্রোশকে তুই মেটাতে পারবি। এবং যে সরকারই তোর থাকুক না কেন, যে সরকারই থাকুক না, সৈনী সরকার বাদ দিয়ে, সে তো তোকে সবসময় তোকে শুষে তো নেবেই আর কি। সে এখন পৃথিবীটাই এমন চলে আসছে আস্তে আস্তে, সোশ্যাল মিডিয়ার যুগ, ব্র্যান্ডিং এর যুগ, টাকা পয়সার যুগ। একটা সময় ছিল যখন মানুষের কাছে বেশি টাকা পয়সা থাকলে মানুষ মানে লজ্জা পেত আর কি, মানে না মানে টাকা পয়সা দেখাতো না। এখন তো শো অফের যুগ, মানে আমার রোজগার 10 টাকা কিন্তু আমি শো অফ করবো 100 টাকা, এখন তো সেই যুগ চলে এসছে। সেখানে তো পার্টির লোকজনও শো অফ করছে, ঠিক আছে। এখন সব কিছুতেই আর কি, আর কোনো কিছুতে কিছু ভয় নেই, ঠিক আছে। মানে আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না আমার রোজগার কি, সেটার কেউ করবে না। আমি চড়বো, আমি BMW মার্সিডিজ নিয়ে ঘুরবো, আমার যাই হোক না কেন, 5 টাকা রোজগার হলো আমি সেটাই করি না। আমাকে যেতে হবে এইসব জায়গায়, বিদেশে ট্যুর করতেই হবে, আমাকে যেভাবে হোক ওটাকে অ্যাচিভ করতেই হবে। ট্যুর নিয়ে আমার মনে হলো এই প্রশ্নটা দরকার। সোহিনী বেড়াতে ভালোবাসে খুব। আমি বেড়াতে ভালোবাসি। হানিমুন হয়েছে কোথাও? হানিমুন নাকি শুটিং এ করছিস? না না, শুটিং আমি বিয়ের পর থেকে আমার সেরকম যে খুব শুটিং এর চাপ গেছে এমনটা নয়। আর হানিমুন হয়েছে বলতে ঘুরতে গেছি আর কি, আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে নিই আর কি, নিজেদের সময় মতো আর কি ঠিকঠাক করে। এবছরই আমরা বড় বড় জায়গা যাস নাকি ছোট ছোট গ্রাম? দেখ পাহাড়ে গেলে পরে গ্রামে যাই, বিভিন্ন কি বলবো বড় জায়গা বলতে তুই বলছিস খুব মানে ধর বিদেশ?
হ্যাঁ বিদেশে গেছি আমি দেখেছি তোর ইয়েতে, সুইডেনে, তো নরওয়েতে। আমার খুব নর্দার্ন লাইটস দেখার ইচ্ছে ছিল। আচ্ছা। তো নর্দার্ন লাইটস দেখার জন্য তো শোভনের এক বান্ধবী, কলেজের বান্ধবী, ওরা স্টকহোমে থাকে। তো ওদের মানে ওখানে আমরা গেছিলাম। ওখান থেকে আমরা ফিনল্যান্ডে গেছিলাম, হেলসিঙ্কিতে। মানে সবই ওই তোর 2-3 দিনের এরকম ট্যুর ছিল। মানে স্টকহোমটাকে বেস করে একদিন ফিনল্যান্ডে গেছি, একটা ক্রুজ রাইড নিয়েছি, হেলসিঙ্কিতে থেকেছি, ফিরে এসেছি আবার স্টকহোমে। ওখান থেকে আমরা গেছি একদিন নরওয়ে অসলো হয়ে। ওখানে একটা খুব সুন্দর ট্রেন রাইড হয়। আচ্ছা। মানে তোর অসলো থেকে এটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে, আমরা গেছিলাম, ভুলে গেলাম জায়গাটার নাম, পরে বলবো মনে করে। আচ্ছা। তো সেই ট্রেন রাইডটা অপূর্ব একটা, মানে ওয়ার্ল্ডের বলে বেস্ট রোমান্টিক ট্রেন রাইড এরকম একটা বলে, খুব সুন্দর সেটা। ঠিক আছে, তো সেইটা গেছিলাম। সেখানে ওই গ্রামটায় গিয়ে আমরা কয়েকদিন থেকেছিলাম। কি জায়গাটার নাম দেখলি পেটে আসছে, মুখে আসছে না। এটা তুই যে মনে রেখেছিস, আমার তো কিছু মনে থাকে না। ওটা করলাম। তারপরে আমরা ওই মানে ঈশিতার বর আর আমরা দুজন আমরা গেছিলাম অ্যাবিস্কোতে। তোর একদম মানে তোর সুইডেনের একদম শেষের দিকটায়, উত্তর দিকে, যেখান থেকে নর্দার্ন লাইটস দেখা যায়। তো ওখানে আমরা গিয়ে থেকেছিলাম 3-4 দিন। ওটা খুব মজা হয়েছিল। বাহ, দারুণ তো। আর এমনি গ্রাম ফ্লম এর জায়গাটার নাম মনে পড়েছে। আমি যাইনি তাই বলতে পারবো না। আর পাহাড় না সমুদ্র? আগে তো মনে হতো পাহাড়, এখন সমুদ্রও ভালো লাগে। পাহাড় সমুদ্র মিলিয়ে খুব রোমান্টিক হয়ে আছে তাই না, পাহাড় সমুদ্র মিলিয়ে এখন আমার মনে হয় বেশ জায়গাগুলো। রোম্যান্সটা কোথায় ভালো হয়, পাহাড়ে না সমুদ্রে? ঠান্ডাতে তো ভালোই হয়। হ্যাঁ মানে বেশি চ্যাটচ্যাটে গরমে ভালো হয় না। যাক, এটা ভালো। আমরা বড়দের শো করছি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, লিখে দিস আবার। তারপর বাচ্চা না, যাই হোক, হ্যাঁ আমার মনটা বাচ্চাদের মতো। এই অংশের স্পন্সর হলেন দেজ পাবলিশিং। আর বই পড়া হয় এখনো? বই পড়া হয় এখনো, বই পড়া হয়। আর লাস্ট 2 মাস ধরে এখন আমি নিয়ম করে বই পড়ছি আর কি। ফোন সরিয়ে রেখে একটা মাঝে অভ্যেস হয়েছিল, ঘুমোতে ঘুম থেকে উঠেই ফোনটা নিয়ে এরকম করে যে দেখা শুরু করলাম, ওখানেই আধ ঘন্টা চলে গেল। এখন এটা আমি জীবন থেকে বন্ধ করেছি। এটা আমার মনে হয়েছে যে ঠিক আছে, মানে লোকজন আছে তারা সোশ্যাল মিডিয়া সামলাবে। যদি কোনোদিন আমার নিজের খুব কাছের কোনো একটা ছবি দিতে ইচ্ছা করে। ইনস্টাতে নাচানাচি করিস? ইনস্টাতে নাচানাচি না, মানে দেখতে ভালো লাগে, দেখতে মানে ওই মজা লাগে দেখতে, কিন্তু নিজে ঠিক আছে, কেউ মজা নেওয়ার জন্য তো লোকজনও চাই। সবাই যদি নাচ করে। নাচতে পারিস? আমি তোকে নাচতে দেখিনি কখনো। নাচিয়েছি তো, তাই জন্য ভালো যে নাচায় সে নাচে না। না নেচেছি, সে নাচ করে দেখার মতো নয়, কিন্তু চেষ্টা করে গেছি। চেষ্টা ছাড়বি না, চেষ্টা চালিয়ে যাবি। কি বলছে না বলছে, বলছিস আমি বয়ফ্রেন্ড পাবো। এইসব ভাববি না কখনো। আচ্ছা, লোকজন হাপিত্তেশ করে বসে আছে রে, পেলে নিয়ে নেবো। হাপিত্তেশ করে বসে আছে বলছিস? ওফ গ্রেট। আচ্ছা, সুন্দরী ক্যাফের মালকিন, আর কি চাই? এইটাতে আমি প্রেম করতে চাই না, বললাম না ক্যাফের মালকিন না, আমি একদম বাচ্চার মা হিসেবে প্রেম করতে চাই, যাতে লোকে সেই দায়িত্বটা নিতে পারে। হ্যাঁ, দায়িত্ব নয়, আমার তো ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা, না কিছু তো করার নেই। বই পড়তে কবে থেকে ভালো লাগলো? মানে ছোটবেলা থেকে বই পড়িস? ছোটবেলা থেকেই বই পড়ি। আমাদের বাড়িতে বই পড়ার, রাজনীতি করার অভ্যেস ছিল না, কিন্তু বই পড়ার অভ্যেস ছিল আমাদের বাড়িতে। মা প্রচণ্ড বই পড়তেন, মানে একটা ঠোঙাও যদি মা খুলে আর কি পড়ার অভ্যেস আর কি। আর ছোটবেলা থেকে আমার লাইব্রেরিতে, পাড়ার লাইব্রেরি, স্কুলের লাইব্রেরিতে রয়েছে, কার্ড রয়েছে। গিয়ে বই এনে পড়তিস? প্রচন্ড, মানে আমি ক্লাস 4-এ থাকতে পথের পাঁচালী পড়েছি, বুঝতে পারলি? আচ্ছা। এত মানে আমার মনে আছে, আমার বাবা একবার মাকে লজ্জা উপহার দিয়েছিল। এবার জানি না মা কোনো কারণে লজ্জা আর কি লুকিয়ে রেখেছিল। আর লুকিয়ে রাখা মানেই তো তখন ওটার প্রতি সবথেকে লুকিয়ে রেখেছে কেন? এবার নেই, আলমারির ওপরে রাখা আছে, গিয়ে পেরে মানে আসার আগেই আর কি, মানে প্রায় খানিকটা পড়ে ফেলা আর কি, এরকম একটা ব্যাপার হয়েছিল আর কি। তো সবসময় আর কি বই পড়ার অভ্যেস ছিল। মাঝখানে আবার কিছুদিন চলে গেছিলো, এই মোবাইলে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তো মাঝখানে এই 4 মাস পরে আর কি আমার মনে হলো যে LGBTQIA নিয়ে একটু পড়াশোনা করা উচিত। আচ্ছা, হ্যাঁ, তো মানে এই আন্দোলনে এত কুইয়ার মানুষ এসেছেন, আমার মনে হলো যে এই মানুষগুলো সম্পর্কে আমি কিছু জানি না, বুঝতে পারছি না, তাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি না ঠিক করে। তো কুইয়ার মানুষদের সম্পর্কে জানার আগ্রহ নিয়ে, ট্রান্সজেন্ডার মানুষদের জানার আগ্রহ নিয়ে হলদে গোলা বলে স্বপ্নময় চক্রবর্তীর একটা খুব ভালো বই আছে। সেই বইটা আমি অনেক আগে পড়েছিলাম, কিন্তু তখনও যেহেতু এত বন্ধু বান্ধব ছিল না, তো জীবনের মানেটা জানতে মানে পড়েছি, টার্মস গুলো বুঝতে পারিনি, এরা ওপর পড়েছি। তো আরেকবার আমি দ্বিতীয়বার এই বইটা পুরোটা শেষ করেছি। আর কালকে থেকে আবার আমার এই আন্দোলনে একজন নতুন বন্ধু হয়েছে, তো সে আমাকে জন্মদিনে
সতীনাথ ভাদুড়ির জাগরি উপহার দিয়েছিল, তো কালকে থেকে জাগরি পড়া শুরু করেছি। বাহ, এটা তো দারুণ অভ্যাস। মানে এখন আমি সকালবেলা উঠে এটা করছি, জানি না কতদিন, বেশি আবার বললে জানিস তো তাড়াতাড়ি না 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 ভাববি না তো, জাস্ট এখন আমি সকালবেলা উঠে আর মোবাইল সত্যি দেখি না। মাঝখানে একটা হচ্ছিল কি বাবা, রিল দেখে যাচ্ছি তো দেখেই যাচ্ছি, মানে ফালতু সময় যাচ্ছে এরকম। হ্যাঁ, এটা আমিও 2-3 ঘন্টা পরে বুঝতে পারলাম জাস্ট সন্ধ্যে 8টা ছিল, রাত 10:30 কখন হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা করবো ওটা করবো, কিচ্ছু কাজটা করতে পারলাম না। তো এখন আমি জাস্ট ওটাকে মানে অফ করেছি আর কি। আর মানে আমার মা এখন হয়েছে পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে, সারাক্ষণ ফেসবুক করছে। আর বাড়িতে এখন আমি সিসিটিভি লাগিয়েছি, প্রথমত বাচ্চাদের জন্য লাগাতেই হয় যে ওরা কি করছে না করছে সেটা দেখার জন্য। মা একটা যে ওই যে বসবে একটা কর্নার আছে সোফাতে, সেখানে বসে সমানে, আর এখন যেহেতু বেডরুমে তো লাগাইনি, ড্রয়িং রুমে লাগানো, বেডরুমে চলে যায় এখন ফোনটা। আমার মাও তাই হয়েছে, মানে সারাক্ষণ টিভি নয়, মানে মেয়েকে বকবো না, মাকে আবার বলে ফেসবুকে না না আমি সব ভালো ভালো জিনিস করি। আর ফেসবুকে আমার কোন সব ভালো জিনিস কো না, ফেসবুকে আমি গান শুনি, তাহলে ইউটিউব থেকে গান শোনো, ফেসবুকে গান শোনার কি আছে তোমার? কি এখন হয়েছে, সমস্ত গসিপ শুনবে দেখবে, আর উল্টো পাল্টা ফেসবুকে যত সব উল্টো পাল্টা খবর থাকে না, যেগুলো কোনো মানে নেই, ভুল ভাল সব খবর, সেই সব খবরে বিশ্বাস করে। আমার এরকম কি হয়েছে সত্যি? আর শরীর নিয়ে বিশ্বাস করে না, না অমুক খেলে অমুক হবে, অমুক লাগিয়ে। আমি তো মানে আমাকে মাঝে মাঝে পেটের জন্য, তো আমি এখন বুঝতে পেরেছি ভাই এমনি তো বেশি দিন বাঁচবো না। কে বলেছে? মানে বাঁচবো না মানে আবার তুই নিজে ভাবছিস তো, ভাবা ছেড়ে দে। তো এখন আমি ওই জন্য ফেসবুক এখন একটুখানি করেছি যে আমাদের ছবি দিতে হয়, একটু করতে হয় আর কি, না হলে ওই রিচ থাকে না, তারপর না হলে ব্র্যান্ড আসবে না, সেখান থেকে খানিকটা টাকা পয়সা, তো সেই সব নিয়ে একটু তো অ্যাক্টিভ থাকতেই হয়। তো সেটার জন্য লোকজন আছে তারা করবে, আমি এটার মধ্যে আর নেই। মানে এটা করলে শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কি, মানে কোনো কাজ হচ্ছে না তোমার, তুমি যেগুলো করতে ভালোবাসতে, যে যা যা জিনিস জন্য আর কি তুমি বেঁচে আছো, মানে সেগুলো তো কিছুই করা হয়ে উঠছে না। সময় চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে গল্প করা হচ্ছে না, কাজ হচ্ছে না, ঘুমানো হচ্ছে না, বই পড়া হচ্ছে না, আর ফ্রাস্ট্রেটিং লাগে দিনের শেষে। খুব তারপর ফাইনালি তুই তো প্রোডাক্টিভ কিছু করতে পারছিস না, তোর মনে হচ্ছে যে তুই কি করলি, তুই শুধু ফেসবুকে 4টে টাকা মানে ওরা ইনকাম করলো তোর জন্য, তুই তো কিছু করতে পারলি না। সেটার জন্য না ভীষণ মানে ডিপ্রেসিং লাগে যে তোর কিচ্ছু হলো না সারা দিনের শেষে। ডিরেকশন দেওয়ার ইচ্ছে আছে? না না, ইচ্ছে থেকে তো আর ডিরেকশন দেওয়ার হয় না। এখন আমার ইচ্ছা আছে মাউন্ট এভারেস্টে উঠবো, হ্যাঁ ছোটবেলা থেকে, কিন্তু তাহলে তো আমি এভারেস্টে ওঠার তার জন্য তো চর্চা চাই, তার জন্য তো প্র্যাকটিস চাই। তো সেই প্র্যাকটিসটা না করে বা জীবনে যদি আমার কোনোদিন মনে হয় যে এই কাজটা আমি দেখাতে চাই, এই কাজটা এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, তাহলে করব। ইচ্ছে কি আছে মানে তোর ইচ্ছে? যদি আমার সেই বিষয় মনে হয় এবং সেই বিষয়টা করার জন্য আমি কেপেবল, তবে ওই যে বললাম তোর তো একটা প্র্যাকটিস লাগবে। তোর আজকেই মনে হলো আমি ডিরেকশন দেবো, একটা ক্যামেরা ভাড়া করে নিলাম আর আমি ডিরেকশন দিতে শুরু করলাম, ব্যাপারটা তো তা নয়। খুব ভালো লাগলো সোহিনী যে তুই যে একদম প্র্যাকটিক্যালি প্রবলেমস গুলো নিয়ে কথা বললি না, এগুলো মানে সত্যি সত্যি বললাম, মিথ্যে বলিনি তাই। আমি তো সেটাই ভাবছি যে মানে অনেকবার দেখছি, আমি তো অনেক দিন ধরে ভাবছি যে আমি যখন করব কিছু জিনিস ভালো করে ভেবে চিন্তে করব। মানে এইটা তোর অভিনয়ও বোঝা যায়, তুই যে হোমওয়ার্ক করে অভিনয় করিস, আমার এটা মনে হয়। আর ভালো লাগলো, পড়াশোনা যখন করেছি তখন হোমওয়ার্ক করিনি কোনোদিনও, এখন দাঁড়িয়ে থাকতাম কান ধরে, ঠিক আছে ওটা তো একটা লাইফ। তো এখন এই বয়সে করছি এখন হোমওয়ার্ক না, আর এটা তো ভালো লাগছে। আর যখন বয়সে এসে বুঝে হোমওয়ার্ক করাটা একটা মজার জিনিস, বল না বুঝে কি যে করতাম তখন কে জানে। এখন আমার মাঝে মাঝে খুব অঙ্ক করতে ইচ্ছে করে, তাই হ্যাঁ। ইনফ্যাক্ট আজকেই আমার একটা কি সকালবেলা করতে করতে মনে হচ্ছিল যে একটা অঙ্ক এটা শুনছিলাম, তখন মনে হচ্ছিল যে অঙ্ক করাটা, ছোটবেলায় সারা জীবন অঙ্ককে ভয় পেয়েছি, ঠিক আছে, ঠিক মতো পড়াশোনা করিনি। এখন যদি আবার পড়াশোনাটা করা যেত তাহলে অঙ্কই করতিস। অঙ্ক করতাম মানে বুঝে করতে পারতাম, কত রকমের সত্যি কত ইন্টারেস্টিং একটা বিষয়, মানে একটা জিনিস তুই কত রকম ভাবে সলভ করতে পারবি। যখন বাচ্চা হবে দেখবি তাকে অঙ্ক করাচ্ছিস বেশি করে। আমার আর বাচ্চা নিয়ে বলিস না, আমি তাই তো এইটা তোকে আমি প্রশ্ন করতে চাই, তোর তো মেয়ের বললি 7.5 বছর বয়স, কি নাম ওর? সহচরী আর পুটুলি। সহচরী, কি সুন্দর নাম। তোর ভয় করে না? মানে আমি যে কথাটা আমার একটা অন্য মানে করে অনেকেই এটা নিয়ে বলেছেন কথা। ভীষণ ভয় করে রে আমার এই অভয়ার ঘটনার পর থেকে, মানে তার আগেও আমি নিজের দোকানে ফেস করেছিলাম একটা, তখনও আমি একটা অন্য কলকাতা দেখেছিলাম, কারণ যোধপুর পার্কে এরকম হয় আমি জানতাম না। কিন্তু ইদানিং আমি না লোকজনের চোখ বদলে গেছে, যেই চোখটা আমি ছোটবেলায় দেখিনি, কারণ আমিও তো ছোটবেলা থেকে কাজ করছি, সেই চোখটা না ওপর নিচ এখন অন্যভাবে যায়, তো আমার ভীষণ ভয় করে। আর আমি জানি না কিভাবে প্রতিরক্ষা হবে, বেঁচে থাকবে কি না, কী করবো, আমি ভীষণ কনফিউজড। কারণ প্রত্যেক দিন নিউজ দেখা বন্ধ করতে আমি চাই না, কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই যে বাচ্চা মেয়েদের এই নানা রকম হচ্ছে, হারিয়ে যাচ্ছে, পাশের বাড়ির কাকু, এখন তো আর মানে মোলেস্টেশনে মার্ডার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে জবে থেকে তোর এই নিয়মটা শুরু হয়েছে, মানে আইন শুরু হয়েছে যে তোর
আগে তো রেপ কেস বা এই ধরনের শ্লীলতাহানির কেস নিতে অনেক ডিলে করতো থানা থেকে, এখন তো নিয়ে তার সাথে সাথে একটা মানে এতে যেতে হবে আর কি, মানে আমি আইনের ভাষাটা ঠিক করে হয়তো বলতে পারছি না, তবে থেকেই একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে তবে থেকেই মার্ডারের এটা যদি তোকে এতে মানে যে কি বলবো যে ভিকটিম তাকে যদি তুই মেরে দিস তাহলে পরে তো মুখটা তো খুলবে না, হ্যাঁ তাহলে আর তোর কেউ বলার থাকছে না, খারাপ লাগে প্রমাণ থাকছে না, তো এইটা তবে থেকেই এটা লাস্ট ক বছরে এটা ভীষণভাবে বেড়ে গেছে। আর আমার মানে মেয়ের মা হিসেবে আমার ভীষণ ভয় করে, কারণ মেয়েরা তো খুব মিষ্টি হয় আর খুব মানে দেখতে শুনতে সত্যিই ভালো হয়, কিছু করে না, সে খারাপ দেখতে ওকে ভালো, মেয়েরা মিষ্টিই হয়, মানে এই খারাপ দেখতে কি আমি জানি না, খারাপ লাগে, যে ভাবতে খারাপ লাগে। আর আমিও ছোটবেলা থেকে অনেক, আমার তো এখন মানে এখন মনে হয় যে মেয়েরা কেন, আমার অনেক বন্ধুদের যারা ছেলে আছে কারণ কেউই এখন সেফ নয়, একদম নয়। আমি এই কলকাতাটাকে চিনি না, আমি একদম চিনি না, এবং আমি এটা শুধু বোধহয় কলকাতা না, এটা সারা দেশ মানে সব জায়গারই বোধহয় এটা সমস্যা। আমি বাইরেটা জানি না কারণ আমি খুব একটা ট্রাভেল করছি না, কিন্তু পাহাড়ে গেলাম অতটা মনে হলো না। তো আমি এই কলকাতাটা যেটাতে আমি এত বছর আছি, 40 বছর ধরে, আমি কেন জানি আমার তোর একটা ধর মনে হয়, ধর এটা আমি তোকে জিজ্ঞাসা করছি, তো এটা ধর এই যে আমরা সরকারকে, এটা কি সরকার এটা তো চোখটা কি করে পাল্টে দিতে পারে, কি করতে পারে সরকার? বা ধর আমাদের দেশের যত জনসংখ্যা, যত কোটি জনসংখ্যা, যত আমাদের এই শহরে যত লোক বাস করে, সবার জন্য তো পুলিশ মোতায়েন করতে পারে না, এত লোক আমাদের নয় আর কি, না করতে পারে না কেন? আমরা তো পয়সা দিচ্ছি, প্রত্যেকটা ধর জনসংখ্যা বেশি তাহলে ট্যাক্সও বেশি। না তোর পডকাস্ট এসে আমি তোকেই প্রশ্ন করছি। না এটা ভালো, কিন্তু আমার মনে হয় যে এত জনসংখ্যা, ধর 150 কোটি জনসংখ্যা, তাদের থেকে তো মিনিমাম 100 কোটির থেকে ট্যাক্স পাচ্ছে, সেখানে ট্যাক্সও তো বেশি পাচ্ছে, কেন হবে না রে সুরক্ষার? এটা তো এটার জন্যই তো ভোট দেওয়া। এই যেই আমাদের এখানে একটা মহিলা থানা নেই যেখানে মহিলা শুধু পুলিশরা থাকবে। তুই তো এগুলো জানিস, এবং মহিলা পুলিশও পাওয়া যায় না রাত্রের পর, রাত্রে কি দিনেও পাওয়া যায় না, তুই যদি দেখিস, মানে এটা খুবই কঠিন জায়গা। এবং আমি এটা মহিলাদের জন্যই করছি জিনিসটা, যে চেষ্টা করে ইচ্ছে করে আমাদেরকে নিজেদেরকেই এগিয়ে যেতে হবে। আমি একবার একটা লালবাজার থানাতে গেছিলাম, তোর সাইবার ক্রাইমের অফিসে, সেখানে মহিলাদের জন্য কোনো আলাদা মানে মহিলা পুলিশ যারা আছেন তাদের জন্য কোনো আলাদা বাথরুম নেই। ভাব, স্কুলেই নেই, অর্ধেক স্কুলে নেই, তুই ভাব। তুইও তো মানে কলকাতা নয়, একটা মফস্বলে, তুই ভাব মহিলাদের এই অবস্থা, কুইয়ার মানুষদের, ট্রান্স মানুষদের কি অবস্থা, তাদের জন্য কোনো বাথরুম কিচ্ছু নেই, মানে কেউ জানেই না। আর বাচ্চা হওয়ার পর তো আমি আরেকটা জিনিস জেনেছি যে এটা কি, আমি মাঝে মাঝে ভাবি যে কি সলিউশন, কি পড়াশোনা, শিক্ষা, কি নিয়ে পড়াশোনা শুরু হলো? লড়াই, নিজেদের জিনিস। আমি যেটা করছি তোকেও তাই করতে হবে, তোর যখন সমস্যা আসবে লড়াই, আর কিচ্ছু না, নিজেদের অধিকার নিজেদেরকে চিনিয়ে নিতে হবে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে না কোনো মানুষ না আর একত্রিত হতে পারছে না, সবাই সবাইকে এত জাজ করছে, সবাই সবার এত ভুল ধরছে না, সবাই সবার এগেনস্টে যেন মনে হয় এটা কেউ কনস্পিরেসি করছে। তুই কোনো কিছু ভালোভাবে কিছু নিতে পারলে, মানুষ যে একটা মানে সাধারণ মানুষ যে আগে একটা একজোট হতে পারবে, সেই সাধারণ মানুষে আর একজোট হতেই পারছে না, কেউ কাউকে আর বিশ্বাস করে না, কেউ কাউকে আর ভালোবাসে না। পাশে হয়তো এই যে তুই বললি যে অ্যাক্সিডেন্টে লোকজন আসে না, আমার পাশেও সবাই দাঁড়িয়েছে, সেটা হয়তো সংখ্যায় কম, আস্তে আস্তে চারপাশে, কিন্তু আমাদের মুখ খুলতে হবে, এবং যখনই প্রবলেম হবে আমার মনে প্রতিবাদ করতে হবে, এটা খুব জরুরি। প্রতিবাদ করলে, যেমন অয়ন্তিকাও বললো, তুইও বললি, আমাকে সেই সাহসটা কেউ পায়নি এসে বলার। আমরা যদি সেই রকম হয়ে উঠি, ক্যারাটে শিখে হবে না, অ্যাকচুয়ালি নিজেকে স্ট্রং হতে হবে। আমার মনে হয় তুই সেটা বিশ্বাস করবি, জানি না। হ্যাঁ না সে তো আছে, আর পাশে আর কি মানে কি বলতে, একা লড়াই, অনেকে 2-3 জন পাশে থাকলে অনেক বেশি সাহস পাওয়া যায়, এটা হয়ে যাবে। আমি একটা নাটক দেখেছিলাম, তো যেভাবে মহিলারা প্রথম কিভাবে অভিনয় জগতে, আগে তো পুরুষরাই মহিলা সেজে অভিনয় করতেন, তো কে প্রথম মহিলা অভিনয়ের জন্য বলেছিলেন যে না, মহিলারা যদি অভিনয় না করেন ওই চরিত্রে তাহলে আমি নাটক লিখবো না, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যখন ওনার কাছে প্রথম নাটক লেখার জন্য যাওয়া হয়, শর্মিষ্ঠা তখন খুব হিট, তখন উনি বলেন যে আমি লিখতে পারি, আগে কিন্তু এই চরিত্রে মহিলাদেরকেই অভিনয় করতে হবে। তখন তো সেখান থেকে মহিলাদের অভিনয়ে আসা, তখন বিদ্যাসাগর মহাশয় চাননি, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। তো বিদ্যাসাগর মহাশয় তখন যা যা করেছিলেন, সেই ওনার বাড়ির বাইরে মানে ট্রোলিং আমরা বলি না, তো সেই সময় তো ট্রোলিং মানে বয়ে যেত আর কি, বাইরে চটুল গান লেখা, খিস্তি খেউট দিয়ে গান লেখা ওনার সম্পর্কে বাইরে লিখে লিখে দিয়ে যেত। হ্যাঁ, আর উনি শুধু চুপ করে থাকতেন। তো মানে ওই নাটকটাতেও সেটা দেখানো হয়েছিল আর কি, যে বিদ্যাসাগর মহাশয় কি সহ্য করেছিলেন। তো তুই যখনই সোসাইটিতে কোনো কিছু একটা পাল্টানোর কথা বলবি, অন্য কোনো কথা বলবি, তখনই সোসাইটির নিয়ম হচ্ছে তোকে রে রে করে তেড়ে যাবে। তোর একটা বাধা ছকের বাইরে তুই কিছু করতে চাইলেই তোকে সবসময় সোসাইটি বলবে তুমি বাজে, তুমি যদি মহিলা হও তাহলে তো হয়েই গেল। এইটাই আমার কথা। তোমাকে যদি অন্য কিছু রেভলিউশনারি কিছু করতে হয়, তোমাকে শুধু সহ্য করা প্র্যাকটিস করতে হবে, সহ্য করে নিজের জায়গায় ফোকাস থেকে যেতে হবে। সেই মানুষরাই আবার 15 বছর পরে আবার
মানে আমি একটা সময় মানে খড়দাতে আমি যখন ধর কাজ ওই বললাম মডেলিংয়ে আসছি আস্তে আস্তে, এই অডিশন এদিকে ধর ছবি দেওয়া, আমাদের মনে হচ্ছে ছবি তুলে তুলে সব প্রোডাকশন হাউসে তখন দিচ্ছি, তখন কি সম্পর্কে আমার সম্পর্কে উল্টা পাল্টা কথা, মানে যাই সে মানে এতটাই কথা উল্টা পাল্টা কথা সেটা আমি তোকে বলতেও পারবো না আর কি, এতটাই বাজে কথা আর কি, সেই সমস্ত কথা নিয়ে এদিক ওদিক রটতো আর কি। কিন্তু তারপরে তারাই আবার একটা সময় পর আমাদের পাড়ার অনুষ্ঠান, মাকে হয়তো যোগাযোগ করেছে সোহিনী কি আসবে, বা মাম কি, আমার ডাকনাম মাম কি আসবে। তো এটাই জীবনের নিয়ম, মানে এটা নিয়ে মানে এটাই ভালো, মানে আমার সেই মানুষগুলোর উপর রাগ নেই, কিন্তু মনে হয় যে তুমি যদি তোমার পথে সঠিক থাকো আর অনেস্ট থাকো, তোমার আবার সেই লোকজনগুলো আবার তোমার কাছেই আসবে, একদম আসবে। এবং এটা আমি এই জন্যই সব জেনারেশনের মানুষের কাছ থেকেই শুনছি যে তাদের কথাগুলো, এবং ভালো লাগছে। সমবয়সীদের তো আমি ফিল করতে পারি, কিন্তু পুরনো থেকে যে তখনও তাদেরও বলেছে, কিন্তু তাদের একটাই লক্ষ্য ছিল যে আমি এটা করব, আমাকে এটা করতে হবে। সুতরাং ভালো হোক। এবার আমরা একটু দ্রুত আগুনে ঝাঁপ দিই। কি এসব কি এবার কিছু না, ছোটখাটো প্রশ্ন ছোটখাটো। দ্রুত আগুনে ঝাঁপ আমরা গুগল থেকে পাওয়া, এখন তো আমরা সব গুগল বাবাকে জিজ্ঞেস করি, তবে সব ভুলভাল গুগলে সব। এটা ওটাই তো দ্রুত আগুন। দ্রুত আগুন মানে হচ্ছে র্যাপিড ফায়ার। ও আচ্ছা। আমাদের এই অনুষ্ঠানে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য যে স্পন্সর সাহায্য করেছেন তার নাম হলো নেচার্স ডায়মন্ড। দ্রুত আগুনে ঝাঁপ দিই, সেটা হচ্ছে যে আধুনিক লেখকদের মধ্যে কার লেখা সবচেয়ে ভালো লাগে? অপশন দিবি না, অনেকেই আছে, প্রচলিত গুপ্ত, স্বপ্নময় চক্রবর্তী। ওয়েব সিরিজ না ফিল্ম? ফিল্ম। এরকম কখনো মনে হয়েছে যে এই চরিত্রটা করতে পারলে ভালো হতো, স্বপ্নের চরিত্র? স্বপ্নের চরিত্র হ্যাঁ, অনেক অনেক ছবিতেই আছে। আমি কোনো একটা প্লেয়ারের চরিত্র করতে চাইতাম একটা সময়, নয় সুইমার নয় ফুটবলার, এরকম কিছু একটা। সিনেমা দেখে কখনো নেগেটিভ চরিত্র করার এরকম যদি আচ্ছা নেগেটিভ চরিত্র করিসনি কখনো? নেগেটিভ মানে নেগেটিভ ওই রকম অর্থে বলবো না, বাট লেডি ম্যাকবেথ করেছি। হ্যাঁ, ওর একটা পাওয়ারফুল চরিত্র, যে তো এইরকম কিছু চরিত্র করা, শেক্সপিয়ারের অনেক কিছু, রবীন্দ্রনাথের অনেক কিছু চরিত্র করার ইচ্ছে রয়েছে। বাহ। ইনগ্রিড বার্গম্যান না স্মিতা পাটিল? ঠিক আছে, মানে আমিও তো ইংরেজি ছবি দেখি না, আমার ঠিক আছে, আমি দেশেই থাকি, স্মিতা পাটিল। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু আবার বৈঠক, তাই 5টা প্রশ্ন, বেশি ছিল না, তাই খাবারের গল্পে এলাম। আমেরিকানো, জিঞ্জার হানি টি না গোপালধারা সেকেন্ড ফ্ল্যাশ, কোনটা নিবি? সর্দি কাশি থাকলে জিঞ্জার হানি টি, হ্যাঁ ওটা ভালো লাগে খেতে খুবই, আর না হলে গোপালধারা। আচ্ছা, অল টাইম গোপালধারা। কফিতে নেই? কফিতে আমি নেই। শেষ হয়ে গেছে তোর প্রশ্ন। দারুণ আড্ডা হলো। এবার তোকে এত ভালো চা না খাইয়ে চুপ করে খাবারও খেতে, আমি তো কাউকে খেতে দিই না, এটাতে নিয়ে নিশ্চয়ই প্রচুর লিখবে আমার, কিন্তু খেতে খেতে কথা বলা যায় না, সেটাই। কিন্তু আমরা সত্যি খাওয়া দাওয়া করি তারপর যা হয়ে গেলে। তো আমরা এবার তোকে গিফট ভাউচার দেবো, কিছু গিফট দেবো, এই জন্যই তো আশা। অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা, হাটারি গ্রিলসের তরফ থেকে 750 টাকার গিফট ভাউচার। বাবা। আচ্ছা, আমি যে গয়নাটা পরে আছি এটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ডস, এটা হচ্ছে ল্যাব গ্রোন ডায়মন্ড, ল্যাবরেটরিতে তৈরি হয়। আচ্ছা, সেইটাতে তোর 36,000 পর্যন্ত তুই ডায়মন্ড পাবি, তার সাথে মেকিং চার্জেস এবং জিএসটি ফ্রি, শুধু যে সোনাটা নিবি যতটুকু সেটুকুর দাম থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তোর ভালো লাগবে, দেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। ও, লাস্ট্রাদার তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার, আর আবার বৈঠকের তরফ থেকে একটা 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার। মানে ডিসকাউন্ট, এটা ভাউচার। এগুলো কি সব টাইম দেওয়া আছে? না, আমি কোনো টাইম দিইনি, কারোর থেকে টাইম নিও নি, যখন খুশি তুই নিবি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু সমস্যা হলে আমাকে ফোন করবি। থ্যাংক ইউ সো মাচ। তুই ফোনটা ধরিস? আমি ধরি, তুই রাতে ফোন করলে আমি কি করে করব? বাবা, যা হয়েছিল সেদিনকে, বাপরে বাপ। আমাদের এরকম প্রচুর মজার মজার গল্প আছে, যে গল্প কোনোদিন শেষ হবে না। বহুদিন পর মাঝে মাঝে দেখা হয় আমাদের, কিন্তু এরকম আড্ডা হয় না, কারণ দুজনেই ব্যস্ত থাকি। আর সেই কারণেই আড্ডাটা। এবং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ বলবেন যে অবভিয়াস নেগেটিভ কমেন্টসও আসবে, আমি জানি আমাদের কি আসবে। আরে তো আবার তোকে বলেছিল ওইসব নিয়ে ভাববি না। ভাবি, ভালো লাগে যদি তাতে কোনো কাজ করলে তোর পজিটিভ নেগেটিভ সব দিকই আসবে। তাতে তো আসবে না, দেখবে না। আমি তো নেগেটিভকে মনে করি সবসময় সাকসেসফুল, যে হ্যাঁ এসছে, অন্তত দেখছে তো দেখুন। এবং এরকম আড্ডা চলতে থাকবে, প্লিজ আসুন। এবং থ্যাংক ইউ সো মাচ সোহিনী এখানে আসার জন্য, আবার বৈঠকে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
এবার থাকছে আপনাদের জন্য প্রশ্ন। আমাদের আজকের অতিথি সোহিনী উত্তরবঙ্গের কোন জায়গায় ছোটবেলা কাটিয়েছেন? তাড়াতাড়ি এই নিচের মেল আইডিতে উত্তরটা পাঠিয়ে দিন আর পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার।